আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আমরা চলে আসলাম আমাদের একটা সাজেশন ক্লাসে। আমি একটু শেয়ার করে দিই। যারা আসছো তারা শুনতে পাচ্ছ কেন, একটু আওয়াজ দাও। আমাদের অনেকেরই তো টেস্ট এক্সাম মনে হয় শুরু হয়ে গেছে আজকে থেকে মনে হয়। এই বোর্ড কাজ করে না কেন? তোমাদের অনেকেরই বেশিরভাগই আসলে তোমাদের কলেজে সেকেন্ড পার্টেরই পরীক্ষা হচ্ছে, বাট অনেক জায়গায় ফার্স্ট পার্টের পরীক্ষা হবে। সো সেদিন আমি ইতিহাসের ফার্স্ট পার্টের দিয়ে দিয়েছিলাম সাজেশন। আজকে আমরা সিভিক্সের সাজেশনটা দিয়ে দিব। ফার্স্ট পার্ট, আর জানো যে ফার্স্ট পার্টে কিন্তু সিভিক্সের দুইটা পার্টই যদি বলি আমি, আমাদের আসলে সিলেবাসটা আসলে হিউজ। প্রত্যেকটা চ্যাপ্টারই আমাদের আসলে বড় বড় চ্যাপ্টার। যেমন দেখো এখানে আমাদের 10টা চ্যাপ্টার আছে, কম না কিন্তু 10টা কিন্তু অনেক, হ্যাঁ, যেহেতু তোমাদের ফুল সিলেবাস। এই যে আমাদের অনেকে চলে আসছে, সাদিয়া তাসনিম। তুমি এটাকেও এইচএসসির জন্য বেস করে ধরে রাখতে পারো। আর আমরা তো এইচএসসি পরীক্ষার আগে তো আমরা তো ক্লাস মানে আমাদের সাজেশন ক্লাস হবেই, এমসিকিউ শর্ট ক্লাস হয় বা বাবার শর্ট ক্লাস হয়, বা আমরা তোমরা যারা আমাদের সাথে আসো, ভর্তি আসো পাওয়ার প্লে স্টুডেন্ট, তাদেরকে তো আমি তোমাদের টেস্ট পরীক্ষার পর যখন আমাদের আবার শুরু হবে সাবজেক্টিভ ক্লাস, তখন তো আমি তোমাকে ফুল পড়াই দিব। আজকে আমি তোমাকে জাস্ট একটা ধারণা দিয়ে দিব যে তুমি এইটুকু পড়ে তুমি ফার্স্ট পার্টটা কাভার করতে পারো, যেন উত্তরাইতে পারো। তোমাদের যেহেতু যাদের নাকি প্রথম পত্র আছে, যাদের শুধু সেকেন্ড পার্ট, তাদের না ক্লাস করলেও হবে। আমরা ফার্স্ট পার্টটা আজকে দেখাই দিব। ইতিহাসের ফার্স্ট পার্টটা দেখাই দিয়েছিলাম, আজকে আমাদের সেকেন্ড পার্ট। এই যে অনেকেরই আবার বলতেছে হ্যাঁ ফার্স্ট সেকেন্ড দুইটাই এক্সাম, গ্যাপ নাই, আসো। দ্বিতীয় পত্রের ক্লাস কেন রে? আমরা দ্বিতীয় পত্র ক্লাসে পড়াইছি না? হুম, তরমুজ সাহেবের আগমন। ওকে, সবাইকে তাহলে ওয়ালাইকুম আসসালাম। বেশ ভালোই তো জয়েন করছে, হ্যাঁ, লাইভ ক্লাসে 50 জনের উপরে চলে আসছো। আসো, আমরা 1-2 মিনিটের মধ্যে আমরা শুরু করে দিব। শারমিন বলছে আপু আমাকে কখনো দেখে না, এই যে দেখছি, দাও। তোমাদের সবাইকে দেখতে পাই, এই যে কমেন্টে দেখতে পাই তোমাদেরকে। দ্বিতীয় পত্র আমরা ক্লাসে বলে দিছি, এই জন্য দ্বিতীয় পত্রটা হবে না, হ্যাঁ। দ্বিতীয় পত্র যারা ক্লাস করছো তাদের ক্লাসের মধ্যে সব কিছু বলে দেওয়া আছে আমাদের। যেহেতু আমরা এখন ফার্স্ট পার্টের ক্লাসগুলো আমরা আফটার টেস্ট এক্সাম নিব, তার জন্য আপাতত তোমাকে টেস্ট এক্সামের কে উতরানোর জন্যই আর কি সাজেশন। ওকে, চলো তাহলে আমরা শুরু করে দেই। যাদের নাই তারা না করলেও হবে। আমি তাদের জন্য, যাদের সিভিক্সের ফার্স্ট পার্টটা টেস্ট পরীক্ষায় আছে, দেখো আমাদের 10টা যারা আমাদের পাওয়ার পেতে যুক্ত আছো, তাদেরকে অলরেডি আমি সেকেন্ড পার্ট আমি ডান করে দিছি, রাইট? সেকেন্ড পার্ট ডান, ডান অ্যান্ড ডাস্টেড। সুন্দর করে একদম ধরে ধরে আমাদের সেকেন্ড পার্ট সব বলা শেষ। ইম্পর্টেন্ট সিকিউ এমসিকিউ তো তোমার পুরো বই আসলে পড়তে হবে। তারপর আমি বলছি দেখো এগুলো আসতে পারে এমসিকিউ থেকে, হ্যাঁ, সিকিউ থেকে কোনগুলো ইম্পর্টেন্ট। আমাদের সেকেন্ড পার্ট ডান অ্যান্ড ডাস্টেড, ঠিক আছে? যারা বলতেছো সেকেন্ড পার্ট হবে কি না, সেকেন্ড পার্ট আমরা ক্লাসে পড়াইছি, ফুললি আমাদের ক্লাসে পড়ানো শেষ। ফার্স্ট পার্টটা এখন ধারণা দিচ্ছি, ফুললি পড়ানো হবে আফটার টেক্সট এক্সাম। ওকে, হ্যাঁ হ্যাঁ, হাওয়ার বাসি চলে আসছে। ওকে, তাহলে আসো।
দেখি আমাদের ফার্স্ট পার্টে কি কি অধ্যায় আছে। আমাদের ফার্স্ট পার্টে জানো যে আমাদের এখানে ফার্স্ট পার্টে সব জায়গায় তুমি ফার্স্ট পার্টে তুমি যাই পড়ো না কেন প্রত্যেকটা জায়গায় সুশাসন, গুড গভর্নেন্স, সুশাসন এইটার সাথে সব মিলাই যাবে। সব কিছু মানে শেষমেশ তুমি যেখানে থাকো না কেন, হ্যাঁ, তোমাকে টাইনা নিয়ে আসবে সুশাসন। তুমি যাই দেখো পড়ো, তুমি দেখো প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে তুমি যাবা, দেখবা লাস্টে একটা লেজ লাগানো, হ্যাঁ, সুশাসনের সাথে সম্পর্ক এইটা সেটা। তার মানে আমার এই ফার্স্ট পার্টের মোদ্দা কথা গুড গভর্নেন্স, ঠিক আছে? সুশাসন থাকলে আজকে আমাদের বাংলাদেশের এই অবস্থা হইতো না, তাই না? আসো তাহলে আমরা দেখি যে আমাদের এই যে 10টা অধ্যায় আছে, যেমন লাস্টে দেখো আমরা পৌরনীতিতে তুমি দেখো লাস্টে আমার কি থাকে, দেশপ্রেম বা স্বদেশ প্রেম। সো এইটাই যে পৌরনীতি পড়ার পর তোমার অবশ্যই তোমার দেশের প্রতি তোমার ভালোবাসা জাগ্রত হইতে বাধ্য, তুমি যদি সেভাবে পড়ো। হ্যাঁ, তুমি জানো আমি কিভাবে পড়াই, সো তোমার দেশপ্রেম হইতে বাধ্য কিন্তু এটাই। তো চলো তাহলে আমরা দেখা শুরু করি। আমাদের ফার্স্ট অধ্যায় আসি। দেখো পৌরনীতিতে ফার্স্ট অধ্যায় অবভিয়াসলি তুমি যখন সিভিক্স পড়া শুরু করবা তোমাকে একটা ধারণা নিতেই হবে পৌরনীতি কি, বা পৌরনীতিতে আমরা কি কি পড়াই। তারপরে দেখো সুশাসন যদিও আমার সেকেন্ড অধ্যায়টা, আর যেহেতু আমাদের সেকেন্ড অধ্যায়টা তোমাদের হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে, সুশাসন নামে আলাদা চ্যাপ্টারই আছে, কিন্তু দেখো সব কিছুর মধ্যে আমি বারবার বলছি যে সুশাসনে তোমার জিনিসগুলো চলে আসে। যেমন তোমাদের গত বছর কিন্তু এই পার্টের থেকে ছিল না 25 ব্যাচে, কিন্তু এই পার্টটা এই বছর আছে। কেন শর্ট সিলেবাসে ছিল না, তোমাদের তো পুরো বই যে পৌরনীতির সাথে আমাদের যে বিভিন্ন যে আমাদের আইসিটির সাথে পৌরনীতির সম্পর্কটা কি, রাষ্ট্রবিজ্ঞানের সাথে সম্পর্কটা কি, এভাবে তোমার হচ্ছে গিয়ে পৌরনীতির সাথে ইতিহাসের সম্পর্কটা কি, এইভাবে গিয়ে তোমার হচ্ছে গিয়ে লাস্টের পয়েন্টটা এটা। চলো তাহলে আমি দেখি এবার আমি খ নাম্বারের জন্য তোমাদের জন্য কি নিয়ে আসছি। যে খ নাম্বার জানো যে আমাদের এখানে 2 নাম্বার, তাই না? ছোট প্রশ্ন যদি বলা যায় আসলে মেইনলি, হ্যাঁ, সংক্ষিপ্ত প্রশ্ন কিভাবে আসতে পারে। তো স্বাভাবিকভাবে তুমি কি বলছে, সংজ্ঞা তোমাকে পড়তেই হবে। হ্যাঁ, শব্দগত অর্থে পরিণতি বলতে কি বোঝায়, বা শুধু পরিণতি বলতে কি বোঝায়। এম হোয়াইট একটা সংজ্ঞা দিচ্ছেন, এই সংজ্ঞাটা তোমার এই ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট, 1 নাম্বার প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, আবার এমসিকিউ দিয়ে প্রশ্ন আসে। এম হোয়াইটের উক্তি দিয়ে বলবে এটা কে বলছেন। সো তুমি একটা দিয়ে তুমি দেখো 3টাই প্রশ্ন তুমি কিন্তু পাচ্ছ। পৌরনীতিকে কেন আমরা বলি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলি, কারণ আমরা এখানে নাগরিক, হ্যাঁ, রাষ্ট্র, এগুলা নিয়ে আমরা আলাপ আলোচনা করতেছি। নাগরিকের স্থানীয় দিক বলতে কি বুঝাও, তুমি কিভাবে স্থানীয় নাগরিক, এই যে স্থানীয় নাগরিক কি আমরা সেকেন্ড পার্টে কিন্তু কিছু পড়াইছিলাম, মনে আছে? আমি বারবার বলছি দেখো আমার এলাকাতে আমি কিসের অন্তর্গত, সিটি কর্পোরেশনের। তোমাদেরকে আমি বলছি তোমার বের করো তোমার কোন 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 কিসের অন্তর্গত। কেউ বলছো যে আমি ইউনিয়ন পরিষদের অন্তর্গত, আমি পৌরসভার অন্তর্গত, ঠিক আছে? তার মানে কি আমরা বলছিলাম ওগুলো আমাদের স্থানীয় স্বায়ত্তশাসন। সো ওই যে তুমি কিভাবে স্থানীয় নাগরিক, তোমাকে এটা সেটা ছোট করে লিখতে হবে। তারপরে দেখো কি বলছে যে এই দেখো পৌরনীতি ও সুশাসনের যে জ্ঞান, তুমি যে জ্ঞানটা পাচ্ছ, এরা কিভাবে দেশের অগ্রগতির জন্য তোমাকে সহায়ক ভূমিকা পালন করে। তুমি কেন পৌরনীতি পাঠ করবে? তারপর তো আসছেই গুড গভর্নেন্স, সুশাসন নিয়ে চ্যাপ্টারই আছে। সো এই জন্য সংক্ষিপ্ত প্রশ্ন তো আসতেই পারে। তারপর দেখো রাজনৈতিক অংশগ্রহণ বলতে কি বোঝায়, আইনের শাসন কিভাবে নাগরিক স্বাধীনতা রক্ষা করে। তাই আমরা জানি যে আইনের যখন সুশাসন হবে তখনই দেখবা আমাদের এই নাগরিক, আমাদের যে স্বাধীনতা সেটা কিন্তু রক্ষা হয়। দেখো অনেকগুলো আমি নিয়ে আসছি সৃজনশীল প্রশ্ন মানে ক্ষয়ের জন্য। সুশাসন কিভাবে আইনের শাসন নিশ্চিত করে, কিভাবে সেটা দেখো তোমরা অলরেডি যারা পড়ছো, আমরা এগুলো পরে ক্লাসে ডিটেলস পড়াবো, তোমাকে জাস্ট আমি তোমাকে দিচ্ছি। যারা তোমরা অলরেডি তোমাদের ফার্স্ট পার্টে যারা প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই এগুলো পড়ছো। ফার্স্ট অধ্যায় তোমরা তো শুরু করছো এটা দিয়ে পৌরনীতি, তাই না? স্বচ্ছতা, তাই না? যে স্বচ্ছতা, আরেকটা আছে জবাবদিহিতা থাকতে হবে। এই যে আমরা খালি বারবার আসতেছি, প্রত্যেকটা জিনিস আছে দেখো সুশাসনের সাথে জবাবদিহিতার সম্পর্কটা, পৌরনীতি ও সুশাসনের সাথে ভূগোলের সম্পর্ক। এই যে আমি বললাম একটু আগে যে বিভিন্ন তোমাকে বললাম রাষ্ট্রবিজ্ঞানের সাথে কি সম্পর্ক, এগুলো আবার তোমাদের সৃজনশীল ঘতেও আমাদের চলে আসতে পারে। সো এই জিনিসগুলো আমাকে পড়তে হবে ক্ষয়ের জন্য। এবার আসি আমরা গতে আমরা কি দেখি। এই দেখো এইখান থেকে একটা প্রশ্ন আসবে সৃজনশীল, তোমার 1 নাম্বার অধ্যায় থেকে একটা সিকিউ মাস্ট,
একটা সিকিউ মাস্ট, দুইটা চলে আসতে পারবে, একটা সিকিউ, যেহেতু ছোট্ট চ্যাপ্টার আমি যেন একটা সিকিউ ধরতেছি, এখান থেকে এটা আসবেই। গুরুত্ব, দেখো গুরুত্ব কি, পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু, বা এই যে আমরা যে অন্যতম উপাদান, সেই উপাদানের সাথে নাগরিকতার চিত্র, এইভাবে করে তুমি দেখবে গ ঘর সাথে এইভাবে প্রশ্নগুলো আসবে। বা পৌরনীতির সাথে বা সুশাসনের সাথে বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহের সম্পর্ক, অবভিয়াসলি সম্পর্ক আছে। তারপরে সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকদের আমাদের কি ভূমিকা, বা এই দেখো পৌরনীতি ও সুশাসনের সম্পর্ক, এই দেখো এই জিনিসগুলা দেখবা একটা প্রশ্ন মাস্ট আসার পসিবিলিটি আছে, আমি যেগুলো লিখে দিছি এখানে। আমরা বলি না আইনের দৃষ্টিতে সবাই সমান, এটা একটা কমন কথা আছে, এটাই তোকে বলি আমরা কি, হ্যাঁ, যে তোমার আইনের শাসন কখনই হবে যখন আমরা দেখব সবাই সমান আইনের দৃষ্টিতে। তারপর দেখো আধুনিক সরকার ব্যবস্থায় এই সুশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা, হয় এখান থেকে একটা প্রশ্ন আসবে, না হলে এখান থেকে একটা প্রশ্ন আসবে, যেটা আমি বললাম যে সম্পর্কগুলা, বিভিন্ন বিষয়ের সাথে সম্পর্ক, এই দেখো ইতিহাস সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক, রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক, হয় সম্পর্ক থেকে প্রশ্ন আসবে, না হলে এখান থেকে একটা প্রশ্ন আসবে। তুমি দেখো এইখান থেকে একটা অবশ্যই একটা প্রশ্ন তোমাকে দিবেই, তুমি পৌরনীতি ফার্স্ট অধ্যায় পড়ছো, পৌরনীতি সম্পর্কে তোমাকে জানতে হবে, গুরুত্ব, পৌরনীতি পড়ার গুরুত্ব, হ্যাঁ, নাগরিকতার সাথে কি চিত্র, সেইখান থেকে একটা প্রশ্ন আসবে প্রথম অধ্যায় থেকে। বুঝা গেছে? হ্যাঁ, অনেকে বলছে ফার্স্ট পেপার তুলনামূলক ইজি, হ্যাঁ হইতে পারে, এক একজনের কাছে এক এক রকম, ফার্স্ট পেপার তুলনামূলকভাবে ইজি, হ্যাঁ, কিন্তু তুমি যখন সেকেন্ড পার্ট পড়তে আসো, সেকেন্ড পার্টে আমরা দেখছি, আমি যেটা বলি যেহেতু সেকেন্ড পার্ট আমি তোমাদের ক্লাসে পড়াইছি, সেকেন্ড পার্টে প্রথম দিকে ছিল আমাদের ইতিহাসের কিছু জিনিস, দেখো এই সম্পর্ককে দেখো, তুমি পড়তে সেকেন্ড পার্ট শুরু করছি তুমি ইতিহাস দিয়ে, ব্রিটিশ আমলের ইতিহাস আমরা পড়ছি, তারপরে আমাদের পাকিস্তান আমল আসছে, তারপরে হচ্ছে গিয়ে আমাদের মুক্তিযুদ্ধ আসছে, এরপরে সংবিধান আসছে, তাই না, তারপর সাংবিধানিক প্রতিষ্ঠান আসছে, স্থানীয় শাসন আসছে, তখন আমাদের এই জিনিসগুলো আসছে, ঠিক আছে। তারপরে নির্বাচন, আমি কিন্তু বারবার বলছি ক্লাসের মধ্যে, নির্বাচন, বৈদেশিক নীতি, তাই না, আমরা এই জিনিসগুলো আমরা দেখছি যে আমাদের সেকেন্ড পার্টের এগুলো অনেক কাছে এটা কঠিন লাগে, কিন্তু আমার কাছে ওটা বেশি মোর ইজি লাগে, বা ওগুলো অনেক কিছু বলা যায়, এখানে তো একটু মোর বলা যায় বর্ণনামূলক, কিন্তু ওখানে অনেক কিছু বলে বলে কিন্তু তোমার অনেক কিছু জিনিস আমার এক্সপ্লেন করে আমাদের পড়ানো যায়, যেটা আমি করছি ক্লাসের মধ্যে, ঠিক আছে। তাহলে মানে আমার এই হচ্ছে কি আমাদের প্রথম অধ্যায়েরগুলা, ওকে। তাহলে এবার আসি আমরা দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের টপিকের নামই কি আমরা জানি, সুশাসন, তাই না। তাহলে আমরা যদি ধরি যে আমাদের 10টা অধ্যায় আছে, আমাদের 11টা সিকিউ, আমি যদি গড়ে যদি একটা করে প্রশ্ন ধরি, তাহলে আমার 10টা অধ্যায় থেকে 10টা, আর একটা অধ্যায় থেকে আমার একটা বেশি দিতে পারে, যেমন আমাদের একটা অধ্যায় আছে, বিশাল অধ্যায় আছে, ঠিক আছে, সেটা আমরা একটু পর দেখতেছি আমরা, ঠিক আছে। দ্বিতীয় পত্রের সাজেশন কখন দিবেন? দ্বিতীয় পত্র তো আমি পড়াই ফেলছি আমাদের ক্লাসে, যারা পেইড ব্যাচে তারা পড়ানো হয়ে গেছে, সো এটা হবে না, ঠিক আছে। এবার আসো দ্বিতীয় অধ্যায়তে আমাদের এইগুলাই আমাদের আসলে সিকিউর জন্য গুরুত্বপূর্ণ, যেগুলো এখানে লেখা আছে, যে সুশাসন প্রতিষ্ঠার গুরুত্বটা কি, আমাদের সমস্যা কি, দেখো আমাদের সুশাসনের সমস্যাবলী, এই সমস্যাবলীকে আমাদের সমস্যা সমাধানের উপায়, আমাদের উপায়গুলো খুঁজতে হবে। তারপরে কি বলছে, সামাজিক, রাজনৈতিক বা অর্থনৈতিক ক্ষেত্রে এই সুশাসনের গুরুত্বটা কি, প্রত্যেকটা জায়গায় কিন্তু আসলে আমাদের গুড গভর্নেন্স, তুমি দেখবা এটা ইংলিশটা কি, গুড গভর্নেন্স, এখান থেকে প্রশ্ন আসতেই পারে, গুড গভর্নেন্স, বানান কি ভুল করছে নাকি, গভর্নেন্স বানানটা একটু ভুল হতে পারে, ঠিক আছে। সো দেখি আমার তাহলে ক্ষয় থেকে কি প্রশ্নগুলো আসতে পারে, যে এই যে সুশাসন কেন বারবার বলা হচ্ছে, গুড গভর্নেন্স কেন প্রয়োজন, তাহলে আমাকে এটা আগে জানতে হবে কেন প্রয়োজন। স্বজন প্রীতি, এটাই তো আমরা দেখি, তাই না, স্বজন প্রীতি বলতে কি বোঝায়, তাই না, আমরা দেখি না অনেক জায়গায় দেখি যে হের বাপের শ্বশুরের ঘরের ওই মানুষ হতেছে গিয়া চান্স পাইছে বা তাকে ঢুকাইছে, এইগুলো হচ্ছে আমাকে বলি স্বজন প্রীতি, তাই না, যে এগুলা থেকে প্রশ্ন আসতে পারে। দুর্নীতি আমরা জানি একটা অন্তরায়, সুশাসন প্রতিষ্ঠার সবচেয়ে বড় বাধা, অন্তরায় মানে কি, বাধা, দুর্নীতি, বুঝতেই পারতেছো। দুর্নীতি হয় দেখেই তো আমাদের বাংলাদেশে, আমি কি বলতেছি, যে আমাদের বাংলাদেশে
সুশাসন প্রতিষ্ঠা হইতে পারে না, কারণ বাংলাদেশে প্রচুর দুর্নীতি হয়, প্রত্যেকটা জায়গায় রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। আমাদের 10 নম্বর অধ্যায় সেকেন্ড পার্টের দুর্নীতি নিয়ে আমাদের একটা চ্যাপ্টারই আছে, তাই না? দুর্নীতি, আমাদের যে বিভিন্ন সমস্যা বলি, নাগরিকের সমস্যা বলি, গতকালকে তো আমি তোমাদেরকে সমস্যা বলি নিয়ে ক্লাস নিচ্ছি। দুর্নীতি একটা বড় একটা আমাদের কিন্তু বাধা আমরা দেখছি, যে আমাদের প্রতিটা পয়েন্টে পয়েন্টে, বাংলাদেশের প্রতিটা পয়েন্টে পয়েন্টে আমরা কিন্তু দেখি যে দুর্নীতির কারণে কিন্তু আমাদের আসলে বাংলাদেশে এই গুড গভর্নেন্সটা প্রতিষ্ঠা হইতে পারে না। তারপর দেখো কি বলছে, রাজনীতিতে সামরিক হস্তক্ষেপ। যখন তুমি দেখবা যে সামরিক বাহিনী তার হস্তক্ষেপ করতেছে, ওটাকে বলা হয় যে সামরিক হস্তক্ষেপ। তারপরে কি বলছে, যে সুশাসন গণতন্ত্রের পূর্ব শর্ত, যুক্তি দাও। তার মানে এখানে সবকিছু সুশাসন নিয়ে, কারণ টপিকের তোমার অধ্যায়টার নামই সুশাসন। তারপর কি বলছে, আইনের শাসন বলতে কি বোঝায়? জবাব দিতে তো আমরা একটু আগেও দেখলাম, যে ফার্স্ট অধ্যায় আমরা দেখছি, এখান থেকে তুমি দেখতে পারবা। বা দায়িত্বশীলতা বলতে কি বোঝায়? সো এই জিনিসগুলো হচ্ছে কি আমার কাছে সৃজনশীল প্রশ্ন ক্ষয়ের জন্য আমার কাছে লাগে। যেমন ক্ষমতা বিকেন্দ্রীকরণ, এই যে ক্ষমতা বিকেন্দ্রীকরণটা খুবই জরুরি, কিন্তু আমাদের বাংলাদেশে ক্ষমতা বিকেন্দ্রীকরণ ওভাবে নাই। আমাদের সবকিছু কেন্দ্র, তাই না? আমরা পড়াইছি না? হ্যাঁ, আমাদের কি আমরা বলি তো আমাদের বাংলাদেশে এক কেন্দ্রিক, আমাদের সবকিছু কেন্দ্র থেকে হয় পরিচালিত। আমাদের এখানে কি বিকেন্দ্রীকরণ না। সো ক্ষমতা বিকেন্দ্রীকরণ কি, যখন আমরা দেখবো যে আমাদের 3টা বিভাগ আছে, 3টা বিভাগ যখন স্বতন্ত্রভাবে কাজ করবে, তখন এটাকে বলা হয় ক্ষমতার বিকেন্দ্রীকরণ, ডিসেন্ট্রালাইজেশন বলা হয় এটাকে। যে ক্ষমতা ভাগাভাগি করে দেওয়া, যে আইন বিভাগ কাজ করবে, শাসন বিভাগ কাজ করবে, যার কাজ করা দরকার তার, তারপরে কি তোমার বিচার বিভাগ কাজ করবে। কিন্তু আমরা দেখি এখানে আমাদের আসলে একজন আরেকজনের উপর কিন্তু ডিপেন্ডেন্ট। যেমন যদি আমরা বলি যে বিচার বিভাগ স্বাধীন হয়েছে, তারপরেও কিন্তু দেখা গেছে যে বিচার বিভাগের এখানে কিন্তু আমরা আইন বা শাসন বিভাগও হস্তক্ষেপ করে। সো আমাদের এখানে ক্ষমতার বিকেন্দ্রীকরণ নাই বাংলাদেশে পরিপূর্ণভাবে, যদি বলি আর কি। ঠিক আছে, বাক স্বাধীনতা বলতে কি বোঝায়? যে তোমরা যে কথা বলতেছো, তোমাদের স্বাধীনভাবে মুক্ত ভাবে, এটাই তো আমাদের কি বাক স্বাধীনতা। ঠিক আছে, সুশীল সমাজ ধারণাটি ব্যাখ্যা করো। তার মানে এই জিনিসগুলো আমার এই দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ। গ নাম্বারে দেখো কি বলছি আমরা, যে ওই যে ওগুলাই আমি বললাম না, পিছনে যেগুলো ছিল সেগুলোই আসলে আমাদের গ বা ঘ এর জন্য ইম্পর্টেন্ট। গ বা ঘ বলতে পারি আমরা। হ্যাঁ, যে অবভিয়াসলি আমরা যেটা বললাম একটু আগে, যে এই সুশাসন প্রতিষ্ঠার গুরুত্ব, নাগরিকদের কি করণীয়, বিভিন্ন পদক্ষেপ কি নিতে পারো, কি সমস্যা আছে, এই সমস্যা থেকে সমাধানের উপায় কি। দেখো আমি পিছনে দিকে বললাম যে ওগুলাই যেগুলো আমি প্রথমেই দিচ্ছি, সেগুলো আসলে গুরুত্বপূর্ণ ফর তোমাদের সিকিউর গ ঘের জন্য। সো তোমাকে এগুলো দেখবা, তোমার যদি দ্বিতীয় অধ্যায় তুমি যদি সিকিউ অ্যান্সার করতে চাও। ঠিক আছে, এবার আসি আমরা তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় মূল্যবোধ। তোমার কোনো মূল্যবোধ নাই না, নৈতিক মূল্যবোধ বলি আমরা এখানে। এই চ্যাপ্টারটা অনেক বড়। ঠিক আছে, এইটা না, পরবর্তীতে এটাও খারাপ বড় না, আরেকটা চ্যাপ্টার আছে, এটা বিশাল। এখানে কি আছে আমার, আইন নিয়ে কথা আছে, আইনের উৎস নিয়ে কথা আছে, নৈতিকতা, নীতিবান বলি না, তুমি তো নীতিহীন মানুষ, তাই না? আমরা এই জিনিসগুলো আমাদের এখানে বলা আছে। মূল্যবোধ, সম্পর্কটা কি, ঠিক আছে, স্বাধীনতা, এই জিনিসগুলো এখানে বলা আছে। অধিকার কর্তব্যটা পরবর্তী চ্যাপ্টার। তাহলে এখান থেকে আমাদের এই টপিকগুলো ইম্পর্টেন্ট। আমি একটু পরে বলতে আসি, আমি গতে যাই আমি বলবো আর কি এগুলা। এবার তাহলে সবার আগে আমাকে দেখো সংজ্ঞা আসতে পারে, নৈতিক মূল্যবোধ বলতে কি বোঝায় বা সামাজিক মূল্যবোধ বলতে কি বোঝায়। দেখো এই জন্য আমি আলাদাভাবে দিছি। নৈতিক মূল্যবোধ মানবকে তৃপ্তি দেয়। তুমি যখন কাউকে সাহায্য করবা, নিজের মন থেকে তুমি যখন সাহায্য করবা, বা ভিক্ষুককে ভিক্ষা দিলা, বা কোনো সাহায্যকারী যে তোমার কাছে হেল্প চাইতে আসছে, যে সে খুব বিপদে পড়ে হেল্প চাইতে আসছে, তুমি তাকে সাহায্য করে তুমি একটা মনে শান্তি পাচ্ছ, যে আমি তাকে সাহায্য করছি, তার বিপদে আমি তার পাশে এসে দাঁড়াতে পারছিলাম। সেটাই তো তোমার নৈতিক মূল্যবোধ, ঠিক কিনা? তাই না? যেমন দেখো এই যে এখন শীতকাল, তাই না, এখন যে ঠান্ডা পড়ছে, দেখো যে অনেকে তুমি দেখবা যে আমরা অনেক সময় কি করি, যে আমাদের পুরাতন কাপড় বা পুরাতন আমাদের শীতের কাপড় বা কম্বল অনেকে কি করে, ওই যে রাতের বেলা যে আমাদের যারা ভাসমান মানুষ দেখবা রাস্তাঘাটে শুয়ে থাকে এই ঠান্ডার মধ্যে, তাদেরকে হচ্ছে সেইগুলা দিয়ে সাহায্য করে। তুমি অন্যরকমই একটা তোমার মনে শান্তি আসবে যখন তুমি তারা থেকে সাহায্য করবা। ঠিক আছে, সো তখন এই জিনিসটাকে ব্যাখ্যা করতে বলছে। সহমত, দেখো সবগুলো দেখো, সব দেখো এখানে কি সব সংজ্ঞা দেখছো। আইন বলতে কি বোঝায়, আইনের শাসন বলতে কি বোঝায়,
তারপরে প্রথা, আমরা জানি যে তোমার আইনের উৎস 6টা, তার মধ্যে প্রথাও একটা। আইনের উৎস হল্যান্ড যেটা দিছে আর কি, 6টা উৎস, ওখান থেকে এটা আসছে আর কি। আইন আছে বলেই কিন্তু আমরা স্বাধীনতা ভোগ করতে পারি, রাইট? এটা নিয়ে কিন্তু আমি গতবারও পড়াইছিলাম, এবার এগুলো আরো ইলাবোরেট করে পড়াবো। এখন আমি ওদিকে যাব না ডিপলি, যে আমরা বুঝতে পারবো যে তোমার আইন আছে বলেই তো তুমি তোমার ফ্রিডমটা তুমি ভোগ করতে পারতেছো। কিভাবে? যে তোমার স্বাধীনতাকে হস্তক্ষেপ করতে আসবে না, হস্তক্ষেপ করলেই সেটা কিন্তু সে আইনের পরিপন্থী হয়ে যাবে। সো তার মানে অবভিয়াসলি আইন আছে দেখেই তো দেখো আমরা আমাদের যে এই যে ফ্রিডমটা ভোগ করতে পারতেছি। ধর্ম কিভাবে আইনের উৎস হিসেবে কাজ করে? ওই যে 6টা উৎসের মধ্যে কিন্তু একটা উৎস কিন্তু ধর্ম। আমাদের বাংলাদেশের আইনও বলো, কিন্তু আমাদের ধর্ম থেকে কিন্তু অনেক কিছু উৎস বা ধর্মের অনেক আইন, আমাদের ইসলাম ধর্মের অনেক আইন কিন্তু আমাদের বাংলাদেশের আইনও কিন্তু অন্তর্ভুক্ত। এগুলো আমরা সব ক্লাসে ডিটেলস পড়বো আমরা। এবার দেখো সাংবিধানিক আইন বলতে বোঝায় কেন আইন মান্য করা উচিত। এই যে আমরা যে খালি আইন ভাঙ্গি, তাই না? আমরা তো আসলে বাংলাদেশে আমরা ঠিকভাবে আইন মানি না। বাংলাদেশে চলাফেরা করার সময় আমরা আসলে নিজের, আমি বলো তুমি বলো, আমরা সবাই প্রপারলি আইন মানি না। রাস্তাঘাটের যে অবস্থা, হ্যাঁ, আমরা যদি ঠিকভাবে আইন মেনে চলতাম তাহলে আমরা কত সুন্দর হতে পারতাম, যেটা বিদেশে আমরা দেখি। কারণ ওখানে কঠোর আইন, তুমি এভাবে আইন তোমাকে মানতেই হবে। তুমি আইন মানবা না, তোমারে জরিমানা করবে, সাথে সাথে তোমার জরিমানা। রাস্তাঘাটে তুমি মানে এ রাখবা পার্কিং ছাড়া, তুমি পার্কিং ছাড়া কোনো গাড়ি রাখলে, ধরো তুমি এই যে আমরা কি করি, হঠাৎ করে রাস্তার মধ্যে গাড়ি থামাই দেই, তাই না? আচ্ছা, জায়গা আছে গাড়ি থামাই দেই, আমাদের এখানে সব কিন্তু নো পার্কিং জোন, তাই না? পার্কিং লেখা থাকবে, তোমার পার্কিং জোন লেখা থাকবে পার্কিং। বিদেশে ধরো তুমি কি করলা, তুমি পার্কিং ছাড়া কোথাও গাড়ি রাখলা, যে খালি আছে রাখি, রাইখা একটু যাই, বুঝছো? ধরো তুমি রাইখা কোথাও গেছো, আয়সা দেখবা তোমাকে টিকিট দিয়ে গেছে, জরিমানা টিকিট দিয়ে গেছে। আইন আছে, তুমি কেন নো পার্কিং জোনে রাখছো? তুমি যেখানে সেখানে গায়ে রাখতে পারবা না। সো আমরা এটাই যে আমরা আইন মানি না, আমাদের আইন মান্য করা উচিত। নৈতিকতা বলতে কি বুঝো? দেখো সবগুলো হচ্ছে কি তোমার সংজ্ঞা। আইন ও নৈতিকতা পরস্পর নির্ভরশীল, ব্যাখ্যা করো। তারপর যেটা বললাম, যেখানে আমাদের ফ্রিডম, স্বাধীনতা, লিবার্টি আছে। স্বাধীনতা বলতে কি বোঝা? আচ্ছা, এখানে দেখো আমি একসাথে লিখছি, বাট এভাবে পরীক্ষা আসতে পারে। রাজনৈতিক স্বাধীনতা বলতে কি বোঝায়? কোশ্চেনগুলো এভাবে হবে, আমি একেবারে লিখছি। অর্থনৈতিক স্বাধীনতা বলতে কি বোঝায়? ব্যক্তিগত স্বাধীনতা বলতে কি বোঝায়? জাতীয় স্বাধীনতা বলতে কি বোঝায়? এখানে আসলে 4টা কোশ্চেন, 1 2 3 4, 4টা প্রশ্ন এখানে আসলে আলাদা আলাদা ভাবে ইন্ডিভিজুয়ালি আর কি। তাহলে আবার 4টা কোশ্চেন আলাদা লিখতে হবে, দেখে আমি একেবারে লিখে দিচ্ছি। স্বাধীনতা রক্ষা কবচ বলতে কি বোঝায়? 2টা রক্ষা কবচ ব্যাখ্যা করতে আমার এখানে আমরা রক্ষা কবচ দিয়ে তখন পড়বো। জনগণ কিভাবে স্বাধীনতা রক্ষা কবচের ভূমিকা পালন করতে পারে, মানে আমরা জনগণ। সো এসব জায়গা থেকে তোমার সৃজনশীল প্রশ্ন তুমি দেখো, যে আমি যেগুলো দিছি আশা করি এগুলোর মধ্যে ঘুরে ফিরে আসবে। দেখো এখানে এই চ্যাপ্টারটা অনেক বড়, কারণ আইন, স্বাধীনতা, সাম্য, মূল্যবোধ, প্রায় 4টা টপিক নিয়ে পড়তে হচ্ছে। ঠিক আছে, এবার সাম্য কাকে বলে? সাম্য ব্যাখ্যা করো, বা আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক কি? জন্মগতভাবে প্রত্যেকটি মানুষ স্বাধীন ও সমান, ব্যাখ্যা করো। দেখো সবই এই স্বাধীন, সাম্য, সমান এগুলো নিয়ে এখানে আছে। আবার এখানে সাম্য, তাই দেখো সামাজিক সাম্য বলতে কি বোঝায়? একটা প্রশ্ন। রাজনৈতিক সাম্য বলতে কি বোঝায়? অর্থনৈতিক সাম্য বলতে কি বোঝায়? যখন তুমি সিকিউ গ ঘর জন্য পড়বা সাম্য, তখন তোমার অটোমেটিকলি এইগুলা সংজ্ঞা চলে আসবে। গ ঘ যখন পড়বা দেখবা অটোমেটিকলি এসব প্রশ্নের উত্তরগুলো তুমি পেয়ে যাবা। ভালো মতো পড়লে তোমার এগুলো তখন আলাদাভাবে পড়া লাগবে না, তখন তুমি দেখবা যে না আমি তো এগুলো পড়ে ফেলছি, আমার তো এই প্রকারভেদ পড়ার সময় আমাদের চলে আসবে। নাগরিক জীবনে সাম্যের গুরুত্ব লেখো। অর্থনৈতিক সাম্য কেন প্রয়োজন? কেন প্রয়োজন বলতে পারবা? কেন প্রয়োজন বলতো থেকে অর্থনৈতিক সাম্য? কারণ আমাদের বাংলাদেশে তো আমরা দেখছি যে আমাদের তোমার যদি বলি যে অর্থনৈতিক সাম্য যেটা কোনটা, যে সবাই ন্যায্য মজুরি পাবে, কিন্তু আমাদের এখানে ন্যায্য মজুরি সবাই ঠিক মতন পাচ্ছে না, তাহলে কিন্তু অর্থনৈতিক সাম্যটা ঠিক হচ্ছে না, তাই না? সো এখানে আমাদের সেটাই আসছে যে অর্থনৈতিক সাম্যর কথা আসছে। এবার দেখো সুশাসন প্রতিষ্ঠার সাম্য কেন প্রয়োজন? সাম্য ব্যতীত স্বাধীনতা অর্থহীন। সাম্য ও স্বাধীনতা, এই যে এটা আমার কাছে গুরুত্ব লাগে, যে পরস্পর পরিপূরক ও সম্পূরক, ব্যাখ্যা করো।
এই যে রাজনীতিতে আসলে এই সহিষ্ণুতা, হ্যাঁ, সহ্য করার ক্ষমতা বা ধৈর্যশীলতা খুবই জরুরি, তাই না? আমরা অনেক সময় দেখা গেছে যে ধৈর্য এত থাকে না, আমরা অধৈর্য হয়ে যাই, কিন্তু আমাদের খুবই জরুরি এই সহিষ্ণুতা। এবার গণতান্ত্রিক মূল্যবোধ বলতে কি বোঝায়? এই গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে আমাদের সিকিউ গ ঘরের জন্য ইম্পর্টেন্ট, গ ঘরের জন্য ইম্পর্টেন্ট গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে। এই যে দেখো, এবার আসো, এই দেখো আমি লাস্টে দিছিও, হ্যাঁ, সিকিউতে বা গয়ের জন্য। তাহলে এবার দেখো নৈতিক মূল্যবোধ, এটা নিয়ে অনেকবার প্রশ্ন আসছে, আমি দেখলাম বোর্ড প্রশ্ন। তুমি বোর্ডের প্রশ্ন ভালো মতো পড়লে তুমি দেখবা তুমি পারবা। এই কোশ্চেনটা এই নৈতিক মূল্যবোধের সাথে সম্পর্ক, নৈতিক মূল্যবোধ বলতে কি বোঝায়, এই জিনিসটা নিয়ে অনেকবার প্রশ্ন। তুমি দেখবা খালি এই এই যেহেতু আমাদের গত বছর শর্ট সিলেবাস ছিল না গত বছর পর্যন্ত, সো এই টপিক থেকে দুইটা প্রশ্ন আসছে দেখে একটা প্রশ্ন কমন ছিল, নৈতিক মূল্যবোধ মূল্যবোধের সাথে সম্পর্ক কি সুশাসনের, এই জিনিসটা অনেকবার আসছে। তারপর আসছে যে আইনের উৎস নিয়ে, হ্যাঁ, তার আইনের ভূমিকা, এই দেখো এইটা হচ্ছে কি আমাদের আইন নিয়ে, ঠিক আছে, আইনের উৎস, এটাও ইম্পর্টেন্ট। তারপর আসো স্বাধীনতা শ্রেণী বিভাগ। এই যে শ্রেণী বিভাগগুলোই তো আমার এখানে আছে, এই যে আমি তোমাকে দেখাইলাম যে তোমাকে তখন, এই যে, ঠিক আছে, এখান থেকে শ্রেণী বিভাগটা চলে আসছে কিন্তু। সো তুমি যখন এই শ্রেণী বিভাগ পড়বা, তখন তোমার অটোমেটিকলি দেখো খ গ ঘ তোমার পড়া হয়ে যাবে, ঠিক আছে, খ গ ঘ তোমার তিনটাই পড়া হয়ে যাবে তুমি যখন এই শ্রেণী বিভাগটা পড়বা। তারপর দেখো আমরা একটু আগে দেখাইছিলাম যে আইন ও স্বাধীনতা, তাই না, আইন ও স্বাধীনতা বা সাম্য স্বাধীনতা, এটা কিন্তু দেখো তোমার হচ্ছে গিয়ে কিন্তু কি তোমার একে অন্যের পরিপূরক বা সম্পর্কটা কি, দেখো খুবই গভীর সম্পর্ক আইন ও স্বাধীনতা। এই যে বললাম না, আমরা আইন আছে দেখে কিন্তু আমরা স্বাধীনতাটা ভোগ করতে পারি, সো অবভিয়াসলি এটা একটা সম্পর্ক আছে। সো এটাও কিন্তু সিকিউর জন্য গুরুত্বপূর্ণ, স্বাধীনতার সাথে আইনের সম্পর্ক, সাম্য। ওই দেখো ওই শ্রেণী বিভাগ যখন তুমি পড়বা তখনই তোমার হইতেছে গিয়ে ওই যে খ গ খ এর প্রশ্নটা তোমার অটোমেটিক চলে আসতেছে, সাম্য ওখান থেকে, ঠিক আছে। সো তাহলে মানে এই জিনিসগুলো তোমরা দেখবা। দেখো অর্থনৈতিক সাম্য ছাড়া রাজনৈতিক সাম্য মূল্যহীন। স্বাধীনতার সাথে আইন ও নৈতিকতার সম্পর্কটা কি, দেখো এই সম্পর্কগুলাই তোমার এখান থেকে প্রশ্ন আসবে এই তৃতীয় অধ্যায় থেকে, ওকে। আর গণতান্ত্রিক মূল্যবোধ যেটা বললাম একটু আগে, হ্যাঁ, কেন প্রয়োজন, সো এই জিনিসগুলো হচ্ছে আমার তৃতীয় অধ্যায় থেকে। দেখো একটু ক্লিয়ার কিনা। ই গভর্নেন্স, এটা আমাদের শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার, এটাও ছোট চ্যাপ্টার শর্ট সিলেবাসের। যেগুলো দেখবা শর্ট সিলেবাসের বাইরে সেগুলো একটু ছোটই আছে। ই গভর্নেন্স বা সুশাসন, যেটা সেকেন্ড চ্যাপ্টারটা কিন্তু আমাদের শর্ট সিলেবাসের বাইরে ছিল। ই গভর্নেন্স তার মানে কি, এখানে ইলেকট্রনিক গভর্নেন্স, তাই না, মানে কি যে আমরা এখন দেখো যে আমাদের সব কিছুই আমাদের অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে, তাই না। তুমি এখন দেখো ন্যাশনাল আইডি কার্ড যেন অ্যাপ্লাই করবা, তোমাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। তুমি বার্থ সার্টিফিকেট করবা, তোমাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। আগে কি ছিল, আমরা যখন অ্যাপ্লাই করছিলাম আমরা হাতে ফর্ম ফিল আপ করছিলাম, আমাদের সময় যখন আমরা বার্থ সার্টিফিকেট বের করছি, এটা ফর্মটা ফিল আপ করছি, ফর্মটা গিয়ে জমা দিছি। বাট এখন সুবিধা হয়েছে, তাই না, তুমি ঘরে বসেই তুমি কিন্তু ফিল আপ করতেছো। সো ই গভর্নেন্সটা এখন আসলে আমাদের খুব জরুরি, কিন্তু আমাদের এখনকার কি, আমি যদি বলি এখনকার যুগে সব কিছু অনলাইন। বাইরের দেশে তো অনেক আগের থেকে সব কিছু অনলাইন, আমরা এখন আস্তে আস্তে অনলাইন করতেছি। যে একটা সময় আমরা মনে আছে আমাদের সময় আমরা অ্যাডমিশনের সময় আমরা অ্যাডমিশনের ফর্ম কিনছি, ফর্ম ফিল আপ করছি, ফিল আপ করে ওই ফর্মটা আবার জমা দিছি, কি সময় সাপেক্ষ তাহলে দেখো। আর এখন আমরা ঘরে বসেই অনলাইনে ফিল আপ করতে পারতেছি, বিকাশে পেমেন্ট করতেছি, অনলাইনে পেমেন্ট করতেছি, আমাকে বাইরে যাওয়াও লাগতেছে না, তুমি ঘরে বসে করতে পারতেছো, কত সুবিধা। সো এই গভর্নেন্স খুবই জরুরি। এবার সব কিছু আমরা কিন্তু এখন, যদিও আমাদের এখন আপডেটেড না অনেক কিছু আমাদের ওয়েবসাইটগুলো আমাদের বাংলাদেশ সরকারের, তারপরও আমরা করতেছি আমাদের আস্তে আস্তে অনলাইন। এমন বলি একটা জিনিস, ল্যান্ড ট্যাক্স, ভূমি ট্যাক্স,
আমরাকে অনলাইনে দিতে হতো। আগে আমাদের যাইতে হইতো ভূমি অফিসে, যাইয়া খাজনা জমা দাও, ল্যান্ড ট্যাক্স মানে তো খাজনা, জমির খাজনা দেওয়া। এখন আমরা অনলাইনে বসেই আমরা দিতে পারতেছি। কত সুবিধা হয়েছে না এখন? হ্যাঁ, যে পড়াশোনাও অনলাইনে, ঠিক আছে। তাহলে চলো, তাহলে আমরা দেখি যে আগে আমরা সৃজনশীল প্রশ্ন খ দেখি। এই যে আইসিটি বলতে কি বোঝে তোমাদের? দেখো চ্যাপ্টারই মানে একটা মানে চ্যাপ্টার বলতেছি কি, একটা সাবজেক্টই আছে তোমাদের আইসিটি, একটা মাস্ট না। 9 আমি 8 পর্যন্ত জানি না, 9 থেকে আমরা দেখতেছি যে আইসিটি একটা আলাদা তোমাদের কি বলে সাবজেক্টই আছে সবার জন্য, তোমাকে নিতেই হবে, এটা মাস্ট। এটা ফোর্থ সাবজেক্ট না, কিন্তু তোমাকে এটা পাস করতে হবে। সো আইসিটি তোমাদের কি বলতে কি বোঝায়? এই যে আমাদের আইসিটি, এই যে ই গভর্নেন্স, অবভিয়াসলি তুমি চ্যাপ্টার পড়তেছো, তুমি সঙ্গে পড়বা না, ই সেবা, ইলেকট্রনিক সেবা। হ্যাঁ, ইন্টারনেট বলতে কি বোঝায়? G2C মানে কি? দেখো G2C মানে গভর্নমেন্ট টু সিটিজেন, নাগরিক। G2C মানে দ্বিমুখী যোগাযোগ বলতে কি বোঝায়? ই গভর্নেন্স কেন দুর্নীতি রোধে সহায়ক? ডিজিটাল প্রযুক্তি বলতে কি বোঝায়? এখন তো সবকিছু আমার প্রযুক্তি, তাই না? আমাদের এগুলো তো আমাদের প্রযুক্তি। ল্যাপটপ বলতে কি বোঝায়? তো বুঝতেই পারতো সব এগুলো আছে কি আমাদের আইসিটি সম্পর্কিত জিনিসপত্রগুলা। গণতান্ত্রিক সরকারের সাফল্য অনেকাংশে এই গভর্নেন্সের উপরে নির্ভরশীল, তাই না? যেটা আমি বললাম, সবকিছু যখন অনলাইন ভিত্তিক হয়ে যাবে তখন তোমার এই কাগজের জিনিসপত্রগুলো একটু কমে যাবে, কিন্তু তখন সব কিছু অনলাইন ভিত্তিক হচ্ছে, তুমি এখান থেকে পাঠাচ্ছ, ওরা সব পেয়ে যাচ্ছে। এখন আর কোনো কষ্ট করা যাও দাও, জমা দাও, তাই না? এই যে হ্যাসেল, এই যে সময়টা যাচ্ছে, এই সময়টা তোমার কিন্তু কমে যাচ্ছে। দেখো তুমি যখন একটা কাজ করবা, যেমন দেখো এখন ইন্টারনেটের যুগ, তাই না? এখন আমরা ইমেল করি। আগে আমরা কি করতাম? চিঠি পাঠাইতাম, তাই না? আগে দেশ বিদেশ, বাইরের দেশে ধরো কেউ আসে, তোমার চিঠি পাঠায় যোগাযোগ করতা। এখন কি? এখন তো ভিডিও কল দাও, লগে লগে ভিডিও কল দাও, তাই না? কিন্তু আগে আমরা চিঠি পাঠাইতাম। বা এখন আমাদের ইমেলের যুগ হয়েছে, যে কোনো কিছু হইলো আমি ইমেল করে পাঠাই দিলাম, মানে স্যার আমার সিভিটা নেন, আমার কষ্ট করে যাওয়া লাগলো না, এই সময়টা আমার বেঁচে গেল। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ই গভর্নেন্সটা খুবই জরুরি আমাদের বাংলাদেশে, বাংলাদেশ না পুরো পৃথিবীতেই আর কি। এই গভর্নেন্সের সুফল কি, আমাদের কি প্রতিবন্ধকতা আছে? এবার দেখো নাম্বার প্রশ্ন, তাহলে ই গভর্নেন্সের বৈশিষ্ট্য, সুফল, প্রতিবন্ধকতা, ঠিক এর থেকে আমাদের বের হওয়ার উপায়গুলা কি, সমাধানের উপায় কি? এটা হচ্ছে কি আমাদের ঘয়ের থেকে প্রশ্ন। এই গভর্নেন্সের বিষয়ে আমাদের বাংলাদেশের সরকারের পদক্ষেপ ঠিক আছে, পদক্ষেপ কি? এটা G2B মনে হচ্ছে কি, গভর্নমেন্ট টু বিজনেস, আর G2C বললাম কি, গভর্নমেন্ট টু সিটিজেন। এই ব্যবস্থাটা কি G2C, যে গভর্নমেন্টের সাথে তুমি নাগরিকের কি ব্যবস্থাটা। এই যে আবারও দেখছো, বললাম না যে ইনায় বিনায় আবারও আইছে, সুশাসন প্রতিষ্ঠায় ই গভর্নেন্সের ভূমিকা কি? অবভিয়াসলি অপরিসীম। সো এখান থেকে আমার কাছে এই যে এইটা একটা লাগে, এইটা একটা লাগে। জানি না তোমাদের তো আসলে একই, সব কলেজের একই প্রশ্ন হবে না। আমার কাছে এইখান থেকে এই গ বা ঘয়ের থেকে আমার কাছে এইটার কাছে ইম্পর্টেন্ট লাগে, যে এখান থেকে হতে পারে বা সুশাসন প্রতিষ্ঠায় ই গভর্নেন্সের ভূমিকাটা তোমার পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, क्या हुआ? দিয়ে দিব তো, এই ফাইলটা দিয়ে দিব তো, সমস্যা নাই তো। চলে আমার চতুর্থ অধ্যায় শেষ, আসো এবার পঞ্চম অধ্যায়। অধিকার, বারবার বলছি না, নাগরিকের অধিকার ও কর্তব্য। আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা রাষ্ট্র থেকে কিছু অধিকার পাচ্ছি, সেটার বলেও তাহলে আমারও কিছু কর্তব্য আছে দেশের প্রতি, রাষ্ট্রের প্রতি। সো অবভিয়াসলি আমরা বলি যে অধিকার ও কর্তব্য একে অন্যের পরিপূরক, তাই না? তুমি রাষ্ট্র থেকে কিছু অধিকার পাচ্ছ, তোমারও তো উচিত যে রাষ্ট্রের জন্য কিছু করা। সেই কর্তব্য, নাগরিকের এই অধিকার ও কর্তব্য থেকে অবভিয়াসলি একটা প্রশ্ন অবভিয়াসলি মাস্ট আসবে, একটা সিকিউ তো মাস্ট, একটা সিকিউ তো মাস্ট আসবে অধিকার কর্তব্য নিয়ে। তাহলে চলো দেখি আমরা প্রশ্নগুলো দেখি আমরা কিভাবে। খ নাম্বার, যে অধিকার, অবভিয়াসলি আমাদের যে অধিকারের শ্রেণী বিভাগ আছে, দেখো এখানে আমি একেবারে দিছি। তাহলে কি প্রশ্ন আসতে পারে? নৈতিক অধিকার বলতে কি বোঝায়?
সামাজিক অধিকার বলতে কি বোঝায়, মানে সংজ্ঞাগুলা ইন্ডিভিজুয়ালি, কিন্তু একসাথে না, ইন্ডিভিজুয়ালি। অর্থনৈতিক অধিকার বলতে কি বোঝায়, আইনগত অধিকার কি বোঝায়, আমরা জানি আমাদের দুইটা না, আমাদের একটা আইনগত অধিকার বা নৈতিক অধিকার, আর একটা কি রাজনৈতিক অধিকার বলতে কি বোঝায়, ইন্ডিভিজুয়ালি প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তারপর বিশ্বায়ন, গ্লোবাল ভিলেজ, এই যে ইন্টারনেটের কারণে পুরো বিশ্ব আমরা একটা ভিলেজের মধ্যে চলে আসছে, তাই না, যেটা বললাম যে ইন্টারনেটের মাধ্যমে তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় ইজিলি যোগাযোগ করতে পারতেছো। গ্লোবাল ভিলেজটা দেখবা যে সব বইতে নাই, বিশ্বায়নটা অক্ষরপত্রের বইতে আছে। ধারণাটা ব্যাখ্যা করো গ্লোবাল ভিলেজের। তথ্য অধিকার, আমাদের বাংলাদেশে তথ্য অধিকার আইন পাশ হয়েছে 2009 সালে। তথ্য অধিকার বলতে কি বোঝায়, এই যে আবার আসো কর্তব্য, হেতে অধিকার পাইলা কর্তব্য, তুমি কেন কর্তব্য পালন করবা, আবার কর্তব্য দেখো, আবার সেই নৈতিক কর্তব্য বলতে কি বোঝায়, সামাজিক কর্তব্য বলতে কি বোঝায়, রাজনৈতিক কর্তব্য বলতে কি বোঝায়। রাজনৈতিক কর্তব্য কি তোমার এখন বলো, এই মুহূর্তে আমরা নাগরিক হিসেবে আমাদের রাজনৈতিক কর্তব্যটা কি বলো দেখি, কি আছে সামনে, আমাদের কি আছে সামনে বলো। আমাদের রাজনৈতিক কর্তব্য কি এখন, আমাদের রাজনৈতিক কর্তব্য বা আমাদের কি, যে আমার সামনে আমরা নির্বাচনে আমরা ভোট দিব, আমরা যেন যোগ্য ব্যক্তিকে ভোট দেই, তাই না, ভোট দিয়ে আমরা আমাদের কি তোমার আমাদের জনপ্রতিনিধি নির্বাচিত করব, তাই না, এটাই আমাদের রাজনৈতিক কর্তব্য। তারপর আসো গেল আমার কর্তব্য, অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্কটা কি, এটা তোমার এই ঘয়ের জন্য ইম্পর্টেন্ট। মানবাধিকার বলতে কি বুঝাও, মৌলিক অধিকার বলতে কি বোঝায়, যে মানবাধিকার চুক্তি হয়েছে, তাই না, সেই জিনিসগুলো এখান থেকে পড়তে হবে। এবার আসো মানবাধিকার ও মৌলিক অধিকারের মধ্যে পার্থক্যটা কি, এটা তোমাকে দেখতে হবে। মানবাধিকার ও গণতন্ত্রের মধ্যে সম্পর্ক, কিভাবে মানবাধিকার রক্ষা করা যায়, মৌলিক অধিকার কেন প্রয়োজন, তাই না, মৌলিক অধিকার প্রয়োজন তোমার বেঁচে থাকার জন্য, তো তোমার মৌলিক অধিকারগুলো লাগবে, তাই না। তাহলে এই জিনিসগুলো হচ্ছে কি আমার ক্ষয়ের জন্য গুরুত্বপূর্ণ। এবার দেখি গতে আমি কি রাখছি, ওই যে অধিকার, তুমি যখন শ্রেণী বিভাগ তোমাকে আমি দেখালাম না, অধিকারের কি শ্রেণী বিভাগ, এখান থেকে তোমার পুরো শ্রেণী বিভাগ যখন তুমি পড়বা, তখন তোমার পুরো একটা সৃজনশীল প্রশ্ন তোমার এখান থেকে এটা আসতে পারে। নাগরিকের দায়িত্ব কর্তব্য, অধিকার পড়বা, তুমি তোমার দায়িত্ব কর্তব্য পড়বা না, অবভিয়াসলি পড়তে হবে যে অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক, এটা একটা পয়েন্ট আমার কাছে এখান থেকে একটা প্রশ্ন লাগে। অথবা আরেকটা প্রশ্ন আমার কাছে আসতে পারে যে মানবাধিকার থেকে, এটা হচ্ছে গিয়ে আমি যদি বলি এটাকে 4 স্টার, এটা 3 স্টার, আর এটা হচ্ছে গিয়ে 2 স্টার, তাহলে বুঝতেই পারতেছো কোনটা আগে পড়া উচিত। ঠিক আছে, অধিকার কর্তব্য থেকে আসতে পারে, অথবা মানবাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বটা কি, এই আমাদের সেই সুশাসনের গুরুত্বটা কি, আর একটা তথ্য অধিকার, হ্যাঁ, তথ্য অধিকার ধারণা, আমাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠায় তথ্য অধিকারের ভূমিকাটা কি, সেগুলো এখান থেকে তোমাকে পড়তে হবে। সো তুমি এইভাবে করে তুমি ঘয়ের জন্য তুমি সিরিয়াল করতে পারো, তোমাকে আমি সিরিয়ালটা করেও দিলাম। কে প্রথমবার আমার ক্লাস দেখতেছো? ওকে, তাহলে আমার গেল পঞ্চম অধ্যায় গেল। এবার আসো, সবচেয়ে গুরুত্বপূর্ণ লাগে আমার কাছে এইখানে, কেননা এখানে কি আছে, পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দল। বলো তো বাংলাদেশে কোন ধরনের ব্যবস্থা আছে, বাংলাদেশে কোন ধরনের ব্যবস্থা বলো দেখি, কে বলতে পারবা, বাংলাদেশে কোন ধরনের ব্যবস্থা আছে? দেখো, আমাদের কি একদলীয় নাকি দ্বিদলীয় নাকি বহুদলীয়, বলো আমাদের বাংলাদেশে কোন কোন রকম আছে রাজনৈতিক ব্যবস্থা? একদল ব্যবস্থা আমাদের বাংলাদেশে না, আমরা দেখি তো আমাদের অনেক দল আছে। দ্বিদল আমরা আমেরিকাতে দেখি, তাই না, 2টা দল, ডেমোক্রেট আর রিপাবলিক, এর চেয়ে দেখা যায় না, যদি ইলন মাস্ক নতুন আমেরিকান পার্টি নামে একটা নতুন দল করতেছে, কিন্তু মেইনলি দেখা যায় নির্বাচনে এই দুই দলই নির্বাচন করে। কিন্তু আমরা জানি আমাদের বাংলাদেশে কি
বহুদলীয়, তাই না? আমাদের বাংলাদেশে বাইরে ভাই 56-57 আরো আরো বাড়তেছে, আমাদের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা বাড়তেছে, তার মানে তো বহুদলীয় ব্যবস্থা বাংলাদেশে, রাইট? তুই ভোট দিবি? তরমুজ মিয়া, ঠিক আছে? তার মানে এখানে আমার আসতেছে অবভিয়াসলি রাজনৈতিক দল, পলিটিক্যাল পার্টি, পিপি আমাদের পাওয়ার প্লে, ঠিক আছে? পলিটিক্যাল পার্টি। তাহলে দেখো কি বলছে, রাজনৈতিক দল বলতে কি বোঝায়, উপদল বলতে কি বোঝায়, গণতন্ত্রে বিরোধী দলের গঠনমূলক সমালোচনা করা প্রয়োজন কেন? দেখো আমি বারবার ক্লাসে বলছি যে আমাদের আসলে যখনই আমাদের একটা ধরো সরকার গঠন হয়েছে, অবশ্যই একটা স্ট্রং, আমি কি বারবার ক্লাসে বলছি, স্ট্রং অপোজিশন পার্টি খুবই জরুরি, তাহলে সরকার একতরফা অনেক কিছু করতে পারে না, তাই না? নির্বাচন আমি দেখাইছিলাম না যে কোন কোন বছরে আমাদের স্ট্রং অপোজিশন পার্টি ছিল, মনে আছে? এই মিশকাতুল, মনে আছে? কেন বলছিলাম তখন, বুঝতে পারতেছো? এগুলো আমরা যখন এই চ্যাপ্টারটা পড়বো তখন আরো ক্লিয়ার হব, ঠিক আছে? বিরাট ফাটাফাটি হবে যখন আমরা এইসব নিয়ে পড়বো। সো যে আমাদের খুবই জরুরি একটা স্ট্রং অপোজিশন পার্টি থাকতে হবে, তাহলে তুমি দেখবা সরকার তখন একতরফাভাবে কোনো কাজ করবে না, কারণ তখন অপোজিশন পার্টি তো ভেটো দিবে যে না এটা করা যাবে না, বা এত সহজে তখন ইজি হবে না তখন অনেক কিছু পাশ করতে, তাই না? সো তার মানে আমার গঠনমূলক সমালোচনা করা প্রয়োজন দেশের স্বার্থের জন্য, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমরা বলতেছি গণতন্ত্রে বিরোধী দলকে ছায়া সরকার বলি আমরা, তাই না? আমরা জানি যে আমরা নির্বাচন ব্যবস্থায় পড়ছিলাম, তাই না? আমাদের সেকেন্ড পার্টে যে দল পায় সংখ্যাগরিষ্ঠ সে দল করে গঠন করে সরকার, আর যে নাকি দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ পাবে সেই হবে কি বিরোধী দলে থাকবে। আমরা কিন্তু বিরোধী দলকে ফার্স্ট পার্টে আমরা পড়বো, এই অপোজিশন পার্টিকে আমরা কি বলবো, ছায়া সরকার বলবো এই গণতন্ত্রে বা ডেমোক্রেসিতে। কেন দল অপরিহার্য গণতন্ত্রে? তোমাকে সেটা ছোটখাটো প্রশ্ন আসতে পারে। একদলীয় ব্যবস্থা বলতে কি বোঝায়? এই যে এবার দেখো সংজ্ঞা, একদলীয় ব্যবস্থা বলতে কি বোঝায়, দ্বিদলীয় ব্যবস্থা বলতে কি বোঝায়, বহুদলীয় ব্যবস্থা বলতে কি বোঝায়। সংজ্ঞা এভাবেও আসতে পারে, অথবা আমরা এটা দেখব ধর একটা উদ্দীপক দিয়ে দিল, হ্যাঁ, তখন তোমাকে বুঝতে হবে ওই উদ্দীপক দেখে যে কি বহুদলীয় ব্যবস্থা নিয়ে কথা বলতে বলছে কিনা, তখন তুমি তখন সেভাবে লিখবা, বাংলাদেশকে নিয়ে তোমার কানেক্ট করবে, এই বহুদলীয় ব্যবস্থা দেওয়া বাংলাদেশকে নিয়ে কানেক্ট করবে যে আমাদের বাংলাদেশে কি বহুদলীয় ব্যবস্থা, তুমি নিজেই বুঝতেছো। তোমাকে বারবার বলছে তুমি মুখস্থ করবা, তোমরা মুখস্থ করো, তাই না? না বুঝে পড়ো। সেকেন্ড পার্টে বলো তোমরা থেকে আমি কোন জিনিসটা আমি তোমাকে মুখস্থ করে পড়াইছি, তোমাকে বলছি তুমি বুঝে বুঝে পড়ো, মিলায় পড়ো। তোমরা তো খালি পাইছো আরে বইতে আসো মুখস্থ করো, যে দেশে অনেক দল থাকে তাকে বলা হয় বহুদলীয় ব্যবস্থা, বাংলাদেশে আছে। তুমি দেখো, তুমি ফিল করো, আচ্ছা তাই তো বাংলাদেশে আমি দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি, আরও অনেক জাপা জাতীয় পার্টি, আমার জাতীয় পার্টির মধ্যে অনেক ভাগ আছে, হ্যাঁ, তো অনেক দল আছে আমাদের বাংলাদেশে। আমি তো আমাদের কয়েকটা দল বললাম, ঠিক আছে, আরও দল আছে বাংলাদেশে, 50টার উপরে আমাদের বাংলাদেশে দল আছে, তার মানে আমাদের বাংলাদেশে এটা বহুদলীয় ব্যবস্থা, ঠিক আছে? ভারতও তাই, বহুদলীয় ব্যবস্থা, অনেক দল আছে, খালি কংগ্রেস বিজেপি না, দেখি আমরা তাদেরকে, কারণ তারা বারবার আসতেছে, হ্যাঁ, টিএমসি আছে, এরকম বিভিন্ন দল আছে ভারতে। ওকে, তোমার আসো এইবার দেখো, এই দেখো তাহলে অবভিয়াসলি দেখো, তুমি যখন গণতন্ত্র তুমি বলবা ডেমোক্রেসি, অবভিয়াসলি বহুদলীয় ব্যবস্থায় আমাদের জরুরি। এক দল থাকলে কি হবে? তাহলে কি গণতন্ত্র থাকলো? তুমি কইলা যে আমাদের বাংলাদেশে একটাই দল আছে আর কোনো দল থাকবে না, তাহলে এখানে কিভাবে গণতন্ত্র হইলো? তাহলে ইটসে কি এক না একতন্ত্র হয়ে যাবে, ঠিক কিনা? সো অবভিয়াসলি গণতন্ত্রে আমার বহুদলীয় ব্যবস্থা বা আমার বহু দল থাকবে, কারণ আমি গণতন্ত্র, আমি জনগণ, আমার একটা থাকতে পারে ভাষ্য, তোমার একটা থাকতে পারে ভাষ্য, বা তুমি দল গঠন করতে পারবা। আমাদের তো বাংলাদেশে তোমাকে দল গঠন করার সেই সুযোগটা দিছে তোমাকে সংবিধান, সেকেন্ড পার্টে পড়ছি আমরা, আছে না? সংগঠনের স্বাধীনতা আছে কি না বলো? সো তার মানে গণতন্ত্রে আমার খুবই জরুরি এই বহুদলীয় ব্যবস্থা।
তারপর আসো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলতে কি বোঝায়, এটা তো একটা খুবই ইম্পর্টেন্ট হয় সংজ্ঞা, না হলে সিকিউ থেকে একটা প্রশ্নটা আসবেই। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, গণতন্ত্রে এই তাদের গোষ্ঠীর ভূমিকাটা কি, বা এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সরকারের সিদ্ধান্ত কিভাবে প্রভাবিত করে, এই জিনিসগুলো আমরা বলি। কিন্তু এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে আমরা কি বলি, একটা স্বার্থ গোষ্ঠী, তাদের নিজের স্বার্থের জন্য কাজ করে, কিন্তু স্বার্থ গোষ্ঠী, তাই না? ব্যবসায়ীরাও কিন্তু তাই। সো এবার দেখি আমরা সম্মোহনী নেতৃত্ব, তার মানে এখানে আমার আছে নেতৃত্ব, একটা আছে নেতা। নেতা নেতা এই কার কি নেতা? হ্যাঁ, নেতা নেতা কথা বলতে গেলে আবার দেখা যাবে যে শুরু হয়ে যাবে ঝগড়া। নেতৃত্বে 4টি গুণাবলী লেখো। আর এই সুশাসন প্রতিষ্ঠায় এদের নেতৃত্বের ভূমিকা, এটা খুবই জরুরি, তাই না? যখন তোমার নেতা ভালো হবে, নেতা, তখন তুমি দেখবা যে নেতা নীতিবান মানুষ হবে, হ্যাঁ, তখনই তো সেইখানেই গুড গভর্নেন্স প্রতিষ্ঠিত হবে। তোমার নেতাই যদি ভালো না হয়, নেতাই যদি দুর্নীতিবাজ হয়, তখন কেমনে তুমি গুড গভর্নেন্স প্রতিষ্ঠা করবা বলো? সো খুবই জরুরি। তুমি দেখবা একজন নেতাই একটা দেশকে আগায় নিয়ে যেতে পারে অনেক বহুদূর, ঠিক কিনা বলো? সো খুবই জরুরি এই নেতৃত্ব বা এইটা খুবই জরুরি আমাদের। ওকে, তাহলে চলো দেখি এবার আমরা এখান থেকে আমরা কি বলতে পারি। তাহলে আমি বারবার বলতেছি দল দল দল, তাহলে দল নিয়ে আমার এই জায়গাটাতে আছে, দেখো দলের ধারণা, বৈশিষ্ট্য, হ্যাঁ, ভূমিকা, তার কাজগুলা কি, বা এই সুশাসন প্রতিষ্ঠায় এই দলের ভূমিকাগুলা কি। এইখানেই কিন্তু আমার ওই যে একদলীয়, দ্বিদলীয়, বহুদলীয় ব্যবস্থা আমি এখানে দিচ্ছি, যদিও এখান থেকে প্রশ্ন আসতে পারে, মানে দল থেকে একটা ক্যাটাগরি রাখছি আমি, দল থেকে একটা প্রশ্ন আসতে পারে। তারপরে চলে আসো নেতৃত্ব, এই যে এইটা একটা দেখছো, নেতৃত্বের ধারণা বা প্রকারভেদগুলা কি। সম্মোহনী নেতৃত্ব আছে, আমরা তাদের কথা শুনে খুব হয়, যেমন হিটলার, তাই না? হিটলার আমার মনে আছে, আমরা যারা হিস্ট্রি পড়ছো, সেকেন্ড পার্টে পড়ছি আমরা, তাই না? যে হিটলারের কথা শুনে সবাই পাগল হয়ে যেত, তার বাক এত ছিল যে যখন কথা বলতো সেই কথাতেই মানুষজন খুবই পাগল হয়ে যেত। সম্মোহনী নেতৃত্ব বলি আমরা, সে খুব ভালো কথা বলে, ওই নেতা খুব ভালো কথা বলে, আমরা বলি না? তাহলে কি এটা সম্মোহনী নেতৃত্ব বলি আমরা। সো তাহলে এখান থেকে আসতে পারে তাদের গুণাবলী, বা এই যে আমি যে একটু আগে দেখাইলাম না ক্ষয়ের প্রশ্ন, এটা কিন্তু গ বা ঘতেও আসতে পারে, কি যে সুশাসন প্রতিষ্ঠায় বা আমাদের এই যে সুশাসন নিশ্চিতকরণে নেতৃত্বের ভূমিকা আলোচনা করো, তাই না? এটাও কিন্তু দেখো তুমি বারবার বলতেছি যে আমাদের এই কিছু না কিছু হইলেও আমাদের চলে আসে বারবার সুশাসন, গুড গভর্নেন্স চলে আসে প্রত্যেকটা চ্যাপ্টারে, তুমি দেখবা একটাই গিয়ে, কারণ পরিণতির এটা মেইন একটা থিম, গুড গভর্নেন্স। তারপর দেখো যেটা বললাম যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এর ভূমিকাটা কি, হ্যাঁ, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। তার মানে এখান থেকে 3 রকম প্রশ্ন, একটা হচ্ছে গিয়ে আমাদের পলিটিক্যাল পার্টি থেকে, একটা নেতৃত্ব থেকে, দেখো ভাগ করে দিলাম তোমাকে আমি, আর একটা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, 3টা, এটা তোমার চলে যাচ্ছে এইখানে দলের ক্ষেত্রে চলে যাচ্ছে, তাই না? বহুদলীয়, একদলীয়, 2 দলীয়, এটা আমার চলে যাচ্ছে দলের দিকে। সো এখান থেকেও আমি ধরতে পারি 1 অথবা 2 সিকিউ। এটা সবার জন্য সব কলেজে তো একই রকমই ধরবে না, 1 বা 2টা সিকিউ আসতে পারে। বুঝে গেছে? দেখো ষষ্ঠতে বুঝে গেছে রাজনৈতিক দল সংজ্ঞা, তাদের বৈশিষ্ট্যগুলা কি, আমরা জানি তাদের টার্গেট কি, নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখল করা। এই যে একটা বললাম না কথা, দেখবে এটা এমসিকিউ চলে যেতে পারে একটা। তারপর তাদের কার্যাবলীগুলা কি, হ্যাঁ, তার মানে যে এই যে আমাদের দলের এই ভূমিকাগুলা কি গুড গভর্নেন্স প্রতিষ্ঠা, তার মানে এইখান থেকে এখান থেকে নেতৃত্বের প্রকারভেদ, হ্যাঁ, গুণাবলী। তারপরে আবারও সে একই কথা যে সুশাসন নিশ্চিতকরণে নেতৃত্বের ভূমিকা, ঠিক আছে, নেতা লিডার, হ্যাঁ। এবার আসো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী থেকে, এখান থেকে। সো এখানে 3 রকম প্রশ্ন আছে, এখানে 3 ধরনের প্রশ্ন, বুঝা গেছে? 3 ধরনের প্রশ্ন। গতকাল ফাটাফাটি হয়েছিল, ইয়েস,
ফাটাফাটি হয় আমার ক্লাসে, তোমরা খালি ফাটালাও, হ্যাঁ এমন ফাটাফাটি হয়। এবার আসো সপ্তম অধ্যায়, এই যে আরেকটা, এটা এখান থেকে আমার কাছে 2টা সিকিউ মাস্ট লাগে, কেন জানো? কারণ এটা চ্যাপ্টারটা বড়, এই চ্যাপ্টারটা বড়, এখানে সরকার কাঠামো আছে, তাই না? সরকার কাঠামো তো আমাদের আবার ভাগাভাগি আছে, গণতন্ত্র, একনায়কতন্ত্র, তাই না? এককেন্দ্রিক, যুক্তরাষ্ট্রীয়, তারপর কি সংসদীয় সরকার বনাম রাষ্ট্রপতি শাসিত সরকার। সো এই জায়গাটাতেই আমার এখানে অনেক। তারপর আমরা জানি এখানে আমাদের 3টা বিভাগ আছে, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, ইন্ডিভিজুয়ালি এখানে পড়তে হবে। সো এই জায়গাটাতে আমার কাছে 2টা সিকিউ আমার কাছে লাগে যে এখান থেকে চলে আসতে পারে। তারপর ক্ষমতার ভারসাম্য নীতি, স্বতন্ত্রীকরণ নীতি, যে 3টা যে আমাদের আছে স্বতন্ত্রীকরণ, মানে যে এই যে 3টা বিভাগ আছে, 3টা বিভাগ যে যার মতন স্বাধীনভাবে কাজ করবে, ঠিক আছে? সো তার মানে এই জায়গাটা থেকে এখানে আমাদের এই জায়গাটার টপিক বেশি, সপ্তম অধ্যায় আমার টপিক বেশি এখানে। তাহলে চলো দেখি সিকিউ জন্য আমরা দেখি কি সৃজনশীল প্রশ্ন। দেখো অনেক সৃজনশীল প্রশ্ন। দেখো সরকার বলতে কি বোঝায়? অবভিয়াসলি তুমি সরকার দিয়ে তুমি পড়তেছো, সরকার বুঝবা না? তারপর আমি কি বললাম? গণতন্ত্র, একনায়কতন্ত্র, ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে আমরা কি বললাম? মন্ত্রী শাসিত সরকার বা সংসদীয় সরকার বলি আমরা, তাই না? যে আমাদের বাংলাদেশে কিন্তু তাই, বাংলাদেশে কি সংসদীয় সরকার। তারপরে কি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বলতে কি বোঝায়? সো সেকেন্ড পার্ট যারা পড়ছে তাদের জন্য এগুলো ইজি, এগুলো কঠিন কিছু না। তারপর আমরা জানি যে সংসদীয় সরকার পদ্ধতিতে রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিকভাবে প্রধান বা নামমাত্র প্রধান বলি আমরা, কারণ এখানে প্রধানমন্ত্রী মেইন। তারপর আসো যে আমরা বলি যে গণতন্ত্রকে কেন বলা হয় সর্বাধিক জনপ্রিয় সরকার ব্যবস্থা? কারণ এখানে জনগণের কাছে সব ক্ষমতা, তাই না? সকল ক্ষমতার মালিক জনগণ গণতন্ত্রে, তাই না? আমরাই জনগণরাই কিন্তু আমরা গঠন করতে পারতেছি সরকার। তারপর কি বলছে? বর্তমান যুগে এই গণতন্ত্র ব্যবস্থাটাকে কেন পরোক্ষ গণতান্ত্রিক বলা হয়? দেখো কেন পরোক্ষ? আমরা জানি যে প্রাচীন গ্রিসে আমরা দেখছি নগর রাষ্ট্র ছিল, সেখানে নাগরিকরাই সরাসরি শাসন কার্যে অংশ নিত, তারপরে প্রত্যক্ষ। কিন্তু এখন কি আমরা প্রতিটা নাগরিক কি আমরা সরাসরি শাসন কার্যে অংশ নিচ্ছি? না। আমরা কি করতেছি? আমি বারবার বলছি, দেখো আমরা কি করতেছি, আমি তুমি আমরা ভোট দিচ্ছি। আমরা ভোট দিয়ে আমরা আমাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতেছি, সেই জনপ্রতিনিধি গিয়ে সংসদে গিয়ে বসতেছে, সেই দেশ চালাচ্ছে, তাই না? আমরা এই যে 300 জনকে পাঠাবো, আমরা 300 জনকে পাঠাবো, এই 300 জন সংসদে যাবে, তারপর এরা বাকি 50 জন নারী আসন নির্বাচিত করবে, সব মিলে 350 জন আমাদের আইনসভায় বসবে, তাই না? তার মানে এটা কি পরোক্ষ। তাহলে আমরা ডিরেক্ট আমরা শাসন করতেছি না তুমি আমি, আমরা ভোট দিয়ে আমাদের প্রতিনিধি পাঠাচ্ছি। সো এটাকে বলা হয় পরোক্ষ। এটাই বর্তমান যুগে এটাই প্রচলিত, ঠিক আছে? তারপর দেখো বলছে একনায়কতান্ত্রিক সরকারে জনগণ কেন তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে না? কারণ আমরা জানি যে একনায়কতন্ত্রে যে থাকে হেই সব কিছু, হেই সর্বা, সেখানে জনগণের সব কিছু চাহিদা মেটানো যায় না বা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয় না। সো তার মানে এই যে সরকার কাঠামো পড়ার সময় তোমার ওই একনায়কতন্ত্র সরকার পড়ার সময় এমনি চলে আসবে। তারপর আমরা এটা তো বললামই। তারপর কি বলছে? সংসদীয় সরকার ব্যবস্থা, আইন বিভাগ কিভাবে শাসন বিভাগ নিয়ন্ত্রণ করে? কারণ আইন বিভাগের সদস্যরা শাসন বিভাগের সদস্য। অভিশংসন বলতে কি বোঝায়? এই যে ইমপিচমেন্ট, আমরা জানি যে আমরা প্রেসিডেন্টকে ইজিলি সরাইতে পারি না, তাই না? যেমন আমরা যদি বলি যে শাসন বিভাগ কিন্তু কি আমাদের, যে যদি আইন বিভাগে যদি অনাস্থা প্রকাশ করে তাহলে কিন্তু শাসন বিভাগকে তোমার পদত্যাগ করতে হয় বা মন্ত্রীকে পদত্যাগ করতে হয়, তাই না? মন্ত্রীরা আইনসভার নিকট দায়ী থাকেন।
কিন্তু আমরা জানি যে অভিশংসন বা ইমপিচমেন্ট আমরা কাকে বলি, যখন আমি প্রেসিডেন্টকে সরাতে যাব, তো প্রেসিডেন্টের বিরুদ্ধে আমি যদি গুরুতর অভিযোগ আনতে পারি, সে যদি প্রমাণ করতে পারি, তখন তুমি ওই প্রেসিডেন্টকে অভিশংসন বা ইমপিচমেন্ট করে সরাতে পারো। গত বছরের আগের বছর আর কি যদি বলি, 24-এর শেষে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে এভাবে অভিশংসন করে সরানো হয়েছিল, ঠিক আছে, বা ইমপিচমেন্ট করে সরানো হয়েছে। এটা সংজ্ঞা একটা তোমাকে পড়তে হবে। তারপর দেখো আবারও সেই যে বলছিলাম এক কেন্দ্রিক সরকার, যুক্তরাষ্ট্র সরকার বলতে, তার মানে ওই যে আলাদা আলাদা ভাবে, হ্যাঁ, ক্ষমতা বন্টন নীতি ভিত্তিতে কোন ধরনের সরকার গঠিত হয়, বা আমাদের বাংলাদেশকে আমরা কেন বলি আমরা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, ঠিক আছে। তারপর আসো নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, সমাজতান্ত্রিক রাজতন্ত্র বলতে কি বোঝায়, এটাও তাই আলাদা আলাদা ভাবে পড়তে হবে। তারপর দেখো এই যে এক কক্ষ বিশিষ্ট আইনসভা, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, যেমন আমাদের বাংলাদেশ বর্তমানে এক কক্ষ বিশিষ্ট, কিন্তু এটাকে দ্বিকক্ষ বিশিষ্ট করার এতে আছে যে আমার সামনে নির্বাচনে যে ভোট দিব, সেই নির্বাচনে কিন্তু আরেকটা ভোট দিব গণভোট। গণভোটে এরকম আমাদেরকে লিস্ট দিছে, সেই লিস্টের মধ্যে আছে যে বাংলাদেশকে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা করার কথা বলতেছে। এখন বর্তমানে এক কক্ষ বিশিষ্ট, কিন্তু পরবর্তীতে আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা করার কথা বলতেছে। সো গণভোটে যদি বেশি ভোট পড়ে তখন কিন্তু আমার এগুলো কার্যকর হবে। দেখা যাক কি হয়, এখন তো ভোট হয় নাই। এই যে গণভোট কইতে কইতে চলে আসছে, দেখছো গণভোট এবার একটা প্রশ্ন আসতে পারে তোমাদের, কারণ বললামই যে আমাদের এবার আমরা গণভোট দিব, আমরা তো একটা ভোট দিবই, আবার সাথে আমরা গণভোট হবে, দুইবার। এই যে হ্যাঁ না হ্যাঁ, তুমি কি রাজি? হ্যাঁ রাজি। তুমি কি রাজি না? না, তাহলে তুমি নাতে ভোট দিবা, রাজি না থাকলে, রাজি থাকলে এখানে ভোট দিবা, এরকম। গণভোটটা একটাই, হ্যাঁ না, আর কিছু না। কিন্তু আমি যখন প্রার্থী ভোট দিব তখন আমার থাকবে না, যারা যারা আমার এখানে দাঁড়াইছে সবার থাকবে ব্যালট পেপারে, হ্যাঁ। কিন্তু এইখানে জাস্ট দুইটাই, হ্যাঁ না। তুমি রাজি থাকলে হ্যাঁ, ওই যে বিয়া করার সময়, হ্যাঁ আপনি কি কবুল, হ্যাঁ আপনি কি বিয়ে করতে রাজি, তাহলে করে না হ্যাঁ, এরকম আর কি, তাহলে হ্যাঁ না থাকবে আর কি। সো গণভোট এই যেটা ইম্পর্টেন্ট। সর্বজনীন ভোটাধিকার কাকে বলে আমরা জানি, আমরা ওগুলো পড়ে ফেলছি অলরেডি, সেকেন্ড পার্টি পড়া হয়ে গেছে আমাদের, তাই না। এক কক্ষ বিশিষ্ট আইনসভার জনপ্রতিনিধিগণ জনগণের প্রতি শ্রদ্ধাশীল কেন? কারণ দেখো যে আমরা জনগণই তো এদিকে পাড়াইছি আইনসভায়, তাই না, তাহলে অবভিয়াসলি আমাদের প্রতি শ্রদ্ধাশীল হবে না। আইন বিভাগের ক্ষমতা হ্রাসের দুটি কারণ উল্লেখ করো। এই যে এটাও আমার সিকিউর জন্য মানে গয়ের জন্য আবার গুরুত্বপূর্ণ। আসো, অধ্যাদেশ বলতে কি বোঝায়, এইবার আসো বিচার বিভাগের স্বাধীনতা। দেখছো এখানে কিন্তু অনেক বড়, বলছিলাম আমি যে এটা অনেক বড় চ্যাপ্টার। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার দুইটা উপায়, স্বাধীনতা কিভাবে নাগরিক স্বাধীনতা রক্ষা করে, বিচার বিভাগের স্বাধীনতা কেন প্রয়োজন, যাতে সে নিরপেক্ষভাবে বিচার করতে পারে, সে যেন কারো তার উপর যেন কি বলে করতে না পারে, হ্যাঁ, যে তুমি এটা করো ওটা করো, হ্যাঁ, আইন বিভাগ বা শাসন বিভাগ যেন তার উপরে যেন কি কোনো প্রেশার দিতে না পারে। এই জন্য আমার স্বাধীন বিচার বিভাগ প্রয়োজন, যে সে স্বাধীনভাবে সে তার নিরপেক্ষভাবে সে বিচার করতে পারবে, কেউ ওর উপরে প্রেশার দিবে না। কিন্তু এটাই হয়ে থাকে আমাদের বাংলাদেশে। যদিও আমাদের বাংলাদেশে কিন্তু বিচার বিভাগ স্বাধীন হয়েছে 1 নভেম্বর 2007 সালে। এবার ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝায়, বললাম না একটু আগে যে এটা আমার জন্য গুরুত্বপূর্ণ। তারপরে আসো কোন ধরনের সরকার ব্যবস্থায় আমরা এই স্বতন্ত্রীকরণ নীতিটা দেখতে পাই ক্ষমতার। আজানটা শেষ হোক তারপর আমি এটা বলি, হ্যাঁ, আজানটা শেষ হই হোক।
আচ্ছা আসো, যদিও দেখো পুরা পৃথিবীতে আসলে পুরোটা হয় না, কিন্তু দেখা গেছে যে আমাদের ভারসাম্য নীতি থাকে। এই জন্য দেখো লাস্টে আসে নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি। এখান থেকেও 25-এ প্রশ্ন আসছিল এমসিকিউতে, ভারসাম্য নীতি নিয়ে প্রশ্ন আসছিল। দেখো তো কোন বোর্ডে জানি আসছিল, আমার বোর্ডটা মনে নাই, বাট বোর্ড থেকে আসছিল। ওকে, তাহলে এইগুলো আমার সৃজনশীল প্রশ্ন ঘ থেকে। এবার দেখো গতে দেখো, এই যে তুমি যখন কাঠামো পড়বা, এই সরকার কাঠামোতে তোমার সব চলে আসবে, এক কেন্দ্রিক, যুক্তরাষ্ট্রীয়, সব চলে আসবে আমার এখানে। তার মানে তোমার এই সরকার কাঠামো থেকে একটা প্রশ্ন আসা, আমি বলছি দুইটা আসতে পারে সিকিউ, আমার কাছে মনে হয় যে একটা কাঠামো থেকে প্রশ্ন আসতে পারে। দেখো এখানে আমি এখানে তিনটা ভাগ করব। একটা সরকার কাঠামো, আমি এখানে লিখি একটা সরকার কাঠামো, এটাই আসলে বেশি বড়। তারপরে হচ্ছে গিয়ে আমার ওই যে আইন, শাসন, একবার লিখলাম বিচার বিভাগ, এখান থেকে একটা আসতে পারে। এখন তিনটা ভাগ করে ফেলছি। আর এটা কি? ক্ষমতার স্বতন্ত্রীকরণ। স্বতন্ত্রীকরণ, তাহলে তিনটা ভাগে আমার এখান থেকে প্রশ্ন আসতে পারে। তিনটা ভাগে পাবানা, একটা প্রশ্ন কমন পাবানা, পড়ো একটা প্রশ্ন কমন পাবানা। তুমি যদি এখান থেকে যদি পড়ো, তুমি যদি এই তিনটা ভাগে পড়ো, তোমার অবভিয়াসলি একটা প্রশ্ন তুমি কমন পাবা আশা করতেছি। তুমি তিনটা ভাগ করে ফেলো। দেখো আমি কিন্তু ভাগ করে দিছি। দেখো এই যে এটা একটা, এই যে একটা, আর এখান থেকে হচ্ছে গিয়ে এই যে ক্ষমতার ভারসাম্য বা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, যেটা আমি তোমাকে এখানে লিখে দিলাম গ এর জন্য, গ বা ঘ এর জন্য। ওকে, কাদের পরীক্ষা আগে আছে, কাদের পরীক্ষা আগে আছে আমাকে তোমরা একটু ইনবক্স করবা। হ্যাঁ, তোমাদের পরীক্ষা শেষ হলে আমাকে পাঠাইও তোমাদের টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ, যে আমি যেগুলো বলছি সেভাবে আসছে কিনা। ঠিক আছে? কিসের জন্য এই গণভোট? এই গণভোট আমি বলি নাই, এখন তো বললে হবে না। মিশকাতুল, আমি ক্লাসে পড়াই দিছি, গণভোটের কথা বলে দিছি। গণভোটের যেদিন আমি নির্বাচন পড়াইছি, নির্বাচনের ক্লাসটা আবার দেখো, নির্বাচনের সময় আমি গণভোট পড়াই দিছি। বাংলাদেশে আমাদের এই পর্যন্ত 3বার গণভোট হয়েছে, আমাদের এবার 4 নম্বর গণভোট হবে। এবং আমি একটা তোমাকে দিছি, লিস্টটা দিছি যে কি কি গণভোটের জন্য তোমার ওখানে পয়েন্ট মনে আছে। আমি বলছিলাম যে আমি কি হ্যাঁ বা না দিব কি না, বলো তো দেখি। আমি দেখাই দিছিলাম যে গণভোটের মধ্যে কি কি ইনফরমেশন দেওয়া আছে। এখন করলে তো হবে না। গণভোটের আমাদের কি আছে, আমাদের একটা লিস্ট দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তোমাকে লেখা থাকবে, আমি তোমাকে এই করবো, আমি তোমাকে পোস্ট করবো, ঠিক আছে, আজকে পাওয়ার প্লে গ্রুপের মধ্যে যে গণভোটের লিস্ট দেওয়া আছে, যে এই পয়েন্টগুলো তুমি কি চাও নাকি চাও না। বাংলাদেশে এই চেঞ্জ আমরা আনবো, এটা আমাদের উপরে ছেড়ে দিছে, জনগণের উপরে ছেড়ে দিছে। আমাদের লাস্ট গণভোট হয়েছিল যে তুমি কি তত্ত্বাবধায়ক সরকার চাও কি চাও না। আমরা এগুলো পড়াইছি না? এই 3টা গণভোটের কথা আমি লিখে দিছিলাম। 91-এ, 77-এ হয়েছে একবার, 86-এর 97-এর দিকে একবার হয়েছে, এই 91-এ এবার হবে। নতুন 4 নাম্বারটা হবে 2026-এ। মনে নাই, অনেক ক্লাস করে নাই। ওই দেখো, ওই যে আহমেদ সাদ বলছে যে ওর মনে আছে। ঠিক আছে, সো ওখান থেকে দেখো, তুমি আমার চ্যাপ্টারটা পড়লেই তুমি পেয়ে যাবা। তাহলে এবার গেল 7ম অধ্যায় বা 8ম অধ্যায়। এখান থেকে আমি একেবারে তোমাকে ওই যে গতে দেখাবো না। হ্যাঁ, দেখো জনমত বলতে কি বোঝায়, তার মানে এখানেও তাই যে আমার টপিকের নামই আমার জনমত, তাহলে জনমত থেকে আমার প্রশ্ন আসতে পারে। দেখো নির্বাচক মণ্ডলী কে বলতো? এই যে নির্বাচক মণ্ডলী কে, আমি পড়াইছি কিন্তু এটা সেকেন্ড পার্ট এ। বলো নির্বাচক মণ্ডলী বলতে কি বোঝায়, বলো কারা নির্বাচক মণ্ডলী? যারা আমার ক্লাস করছো তারা নির্বাচক মণ্ডলী বলতে কি বোঝায় আমি তোমাকে সৃজনশীল খ প্রশ্নে আমি দেখাইছিলাম। ঠিক আছে, এখান থেকে আরেকটা আছে রাজনৈতিক সংস্কৃতি। দেখো এই যে এখানে দেখো, আমি তোমাকে এই জায়গাটাও দিয়ে দিছি, জনমতের ধারণা এখান থেকে। তাহলে আমার এই জায়গাটা দেখো, এইখান থেকে এইটা একটা, এখান থেকে একটা প্রশ্ন যদি আসে হয়, এখান থেকে আসবে জনমত নিয়ে ধারণা, বৈশিষ্ট্য, গুরুত্ব, বাহনটা কি বা মাধ্যমগুলা কি। হ্যাঁ, তারপরে গণতন্ত্র, জনমত, এই দুইটা থেকে একটা প্রশ্ন আসতে পারে। আর একটা রাজনৈতিক সংস্কৃতির ধারণা এখান থেকে। বাট আমার কাছে এই জায়গাটা লাগে আমার কাছে গুরুত্বপূর্ণ। গণতন্ত্র, জনমতের ধারণা, বৈশিষ্ট্য, এই জায়গা থেকে একটা প্রশ্ন আসার পসিবিলিটি আছে। তাহলে এখান থেকে আমার একটা প্রশ্ন দিতে পারে, কারণ আমি যদি ধরি
10টা থেকে 10টা প্রশ্ন যদি দেয় তাহলে অধ্যায় ভিত্তিক যদি দেয় একটা তো প্রশ্ন হওয়া উচিত জনমত থেকে। নির্বাচক মণ্ডলী, নির্বাচকরা, এই যে শিফা বলছে জনগণ, এই যে আমরা ভোট দিচ্ছি, আমরা ভোটার, সব এই যে যারা আমরা ভোটার, আমরা আমাদেরকেই বলা হয় নির্বাচক মণ্ডলী। সব বুইলা বসে আসোস, ক্লাসগুলো করো ঠিক মতন। আবার অষ্টম অধ্যায় থেকে এখান থেকে এইভাবে প্রশ্ন আসতে পারে। পাশে নবম অধ্যায় আমলা, ব্যুরোক্রেসি, আমাদের বৈশিষ্ট্য। সো এখান থেকে আমরা দেখি আগে খতে যাই আগে আমরা। আসো, আমি তোমাদেরকে স্থানীয় শাসন পড়াইছিলাম, তখন আমি দেখাইছিলাম, তাই না, নিচ থেকে দেখাইছিলাম আমরা সচিবের কতগুলা স্টেপ বাই স্টেপ আছে, তাই না। একদম গিয়ে দেখছি আমরা সিনিয়র সচিব, এই যে পদসোপান এভাবে করে আমি দেখাইছিলাম না একবারে, নিচ থেকে দেখাইছি না একদম, যে এইভাবে করে একদম তুমি শেষে গিয়া অতিরিক্ত সচিব আছে, যুগ্ম সচিব আছে, হ্যাঁ, আমরা বলি জয়েন্ট সেক্রেটারি বলি আমরা ইংলিশে, এডিশনাল সেক্রেটারি বলি আমরা। শেষে গিয়ে আমি একদম পাবো সচিবের পদ, যারা এই সাইড থেকে যাবে, এটাকে বলা হয় পদসোপান নীতি। উপসচিব আছে, মনে আছে, এটা কিন্তু আমরা পড়াইছিলাম। তাহলে এইগুলো আবার দেখবা এই ফার্স্ট পার্টে আছে, কিন্তু আমি পড়াবো, আমি তোমাকে জাস্ট একটা ধারণা দিচ্ছি, হ্যাঁ, তোমাকে আমি এগুলো পড়াবো, ঠিক আছে। লাল ফিতার দৌরাত্ম্য, এই যে এখান থেকে একটা প্রশ্ন আসবে, দেখো, তাই না। আমরা দেখি না যে বলে না সরকারি কাজে ফাইল আগায় না, হ্যাঁ, একটা ফাইল দিলা বা কোনো কিছু নিয়ে গেলা, আচ্ছা ঠিক আছে রাইখে যান, দেখুম, এই যে একটা সময় চলে যায়, তুমি একটা ফাইল দিছো, তোমার একটা খুব জরুরি কাজ, ওইটা আর নড়ে না, ঠিক আছে। ওই ফাইলটা লাল ফিতার এতে আর কি বন্ধ হয়ে থাকে, তাই না, লাল ফিতার দৌরাত্ম্য বলা হয়, ঠিক আছে। সো এবার দেখো এইখান থেকে সৃজনশীল প্রশ্ন আমলাতন্ত্র, তার মানে এখান থেকে দেখো এই জায়গায় থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে, আমলাতন্ত্র থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে, ঠিক আছে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যে বলছি তোমাদের ক্লাসের মধ্যে দেখো যে আমাদের সচিবরাই দেশ চালায়, বলি না, বলছি কিনা, সচিবরাই দেশ চালায় মেনলি, সচিব, এটাই তো আমরা বলি না আমলাতন্ত্র, আমলা ব্যুরোক্রেসি। সো এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে এই আমলাতন্ত্র থেকে। আসলে লাস্ট অধ্যায় জাতীয়তাবাদ, দেশপ্রেম, লাস্ট অধ্যায় আমাদের এটা। তাহলে দেখো আমি এখানে খ নাম্বারে কি প্রশ্নগুলো দিছি, এই যে পার্থক্য একটা প্রশ্ন আসতে পারে, হ্যাঁ, এই পার্থক্যটা কি, এই দেখো যে আমি লিখেও দিছি, জাতি ও জাতীয়তার মধ্যে একটা পার্থক্য। বংশগত ঐক্য, ভাবগত ঐক্য বলতে কি বোঝায়, দেখো এই যে বংশগত ঐক্য বলতে কি বোঝায়, ভাবগত ঐক্য বলতে কি বোঝায়, যে ইন্ডিভিজুয়ালি প্রশ্ন। উপাদান, ঠিক আছে, জাতি রাষ্ট্র, এখন প্রত্যেকটা দেশই বলা যায় জাতি রাষ্ট্র, তাই না, এখন তার নগর রাষ্ট্র, এখন আমরা বলি জাতি রাষ্ট্র। সো এইগুলা হচ্ছে কি আমার ক্ষয়ের প্রশ্নগুলা, এইভাবে প্রশ্নগুলো আসতে পারে। আর গ বা ঘ থেকে কি প্রশ্ন আসতে পারে দেখো, সেটা হচ্ছে কি আমাদের এই যেগুলা এখানেও তাই। আমি যদি এটাকে যদি করি যে এইটা একটা, এই যে উপাদান সমূহ, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেশপ্রেম ও জাতীয়তার সম্পর্ক, আরেকটা কি এখান থেকে দেশপ্রেমের ধারণা বা দেশপ্রেম কি জাতি ঘটনায় আমাদের কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো এখান থেকে তাই আমার যদি একটা প্রশ্ন আসে, হয় এইখান থেকে দিতে পারে অথবা দেশপ্রেম থেকে দিতে পারে। দেখো বুঝা গেছে কি না ফার্স্ট পার্টে। যদি কেউ ভালো মতো না পড়ো, সো ওভাবে যাও যাতে তুমি সিকিউ আনসারটা করে আসতে পারো, যাদের ফার্স্ট পার্ট আছে। আর আমি তো যখন ক্লাস নেব তখন দেখবা তোমাদের অনেক কিছু যারা নাকি ক্লিয়ার না ফার্স্ট পার্ট, দেখবা তারা ক্লিয়ার হয়ে যাবা। ওকে, ক্লিয়ার কিনা দেখো, বুঝা গেছে। লাল ফিতার দৌরাত্ম্য আমাদের ইয়ার চেঞ্জ এসেছে, দেখছো, বললাম না, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ক্লিয়ার, বোঝা গেছে। আমি এই জন্যই তোমাদেরকে একটু করে দিলাম যে সাজেশনটা আমার ক্লাসগুলো আমি লাইভে দিছি, হ্যাঁ, বাকি সবারগুলাই কিন্তু দেওয়া আছে, সাজেশনগুলো তোমার দেখবা, যাতে ফার্স্ট পার্ট পরীক্ষা আছে না থাকার সমস্যা নাই। সেকেন্ড পার্ট তো তোমাদেরকে আমি ক্লাসে পড়াচ্ছি দেখে আমাদের সেকেন্ড পার্টের কিন্তু আলাদাভাবে কোনো সাজেশন যায় নাই।
ওকে, ঠিক আছে। ওকে, তাহলে এইটা আমি তোমাদেরকে দিয়ে দিব। তোমাদের যাদের পরীক্ষা আছে, ফার্স্ট পার্টের পরীক্ষা, তোমরা আগে দেখে তোমাদের বই থেকে দাগায় দাগায় নিয়ে তোমরা এগুলা পড়ো। আশা করি তুমি ফার্স্ট পার্ট থেকে তুমি ভালো একটা তুমি কিন্তু কি বলে লিখতে পারবা, যদি এইভাবে তুমি যেটাকে ফলো করো। আমি তোকে তো ভাগ করে দিচ্ছি, তো তোমাকে আমি ভাগ করে দিচ্ছি যে এই ভাগ থেকে কিন্তু তোমার কিন্তু সিকিউতে আসতে পারে। ওকে, তরমুজ কি কমু তরে বল। তোমার সেকেন্ড পার্টের এক্সাম হবে। সেকেন্ড পার্ট আসলে আমরা আমাদের যারা আমার পাওয়ার প্লেস স্টুডেন্ট, যারা আমাদের পেইড ব্যাচে, আমাদের সেকেন্ড পার্টটা আমি ওখানে বলে দিছি। মিথুন আলী নাকি মিঠুন আলী, কি নাম? হ্যাঁ, সবার নাম কইতে গেলে তো একটা ক্লাসই লাগবে আলাদা। ওকে, ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ তাহলে আবারও দেখা হবে। টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই।